কিসের জুমে? আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ শাহির আহমেদ। আজকে আমাদের গেম চেঞ্জার যে জব রিটেন ইংলিশ ব্যাচ, সেটির রেগুলার একটি ক্লাস। আমি লাস্ট একটি সেশন আমাকে রিস্কেডিউল করতে হয়েছিল ডিউ টু মাই ইলনেস বা সিকনেস। এটার কারণে ছিল একটা অ্যাক্সিডেন্ট। এনিওয়েজ, তো আজকে আমরা আমাদের যে বেসিক পার্টটা, সেই বেসিক পার্টটার প্রথম সেশনটা আজকে মূলত আমরা কন্ডাক্ট করব। আপনারা জানেন যে আমরা যে গেম চেঞ্জার রিটেন ইংলিশ যে কোর্সটি সাজিয়েছি, এখানে আসলে আমরা দুটো মডিউল বা দুটো আঙ্গিকে আমরা এগোচ্ছি। এক হচ্ছে একটা জায়গায় প্রায়োরিটি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বেসিক গ্রামার ফর সেন্টেন্স মেকিং, এবং সেইটার আলোকে স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনগুলো শেখা। সো এখানে আমাদের যে 15টা সেশন, সেই 15টা সেশনের মধ্যে 10টি সেশন হবে কম্বাইন্ড। ধরেন 5টা যে গ্রামার বেসড ক্লাস আছে, এর সাথে আমরা কিন্তু শুধু গ্রামার পার্টটাতে হাইলাইট না করে গ্রামারটুকুর সাথে রেলেভেন্ট স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনগুলো শিখবো। আর 5টা স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশন ক্লাস থাকবে, সেগুলো খুবই স্পেশাল। সেগুলোর মানে আসলে আঙ্গিক কি, সেগুলো ক্লোজ গ্রুপে আপনারা যারা আছেন আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আমরা আমাদের এই জার্নিতে বেসিক রাইটিং এ, অর্থাৎ যারা ইংরেজি লিখতে অনেক দুর্বল, স্পেশালি যেটা হচ্ছে যে ব্যাংক, বিসিএস বলেন বা যে কোনো লিখিত পরীক্ষায় গিয়ে আদতে বিভিন্ন টপিক অ্যান্সার করার কৌশল সম্পর্কে আপনি ওয়াকিবহাল বা অবগত, কিন্তু দেখা যাচ্ছে আপনার মনের ভাবটাকে আসলে আপনি সঠিকভাবে খাতায় প্রকাশ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমাদের এই বেসিক মডিউলের ক্লাসগুলো। ঠিক আছে, এটাকে যদি আরো জেনারেলাইজ ভাবে বলি, যারা আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যে বিষয়টা বুঝেন, এখানে আমরা সেটা করব, তবে সম্পূর্ণ একটু ভিন্ন আঙ্গিকে। কারণ গত বছর সাতেক ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে পড়ানোর অভিজ্ঞতা এবং নিজের চাকরি পাওয়ার অভিজ্ঞতা সবকিছুর সম্মিলনে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি, সেখানে আমি দেখেছি অনেক প্রার্থী আছে, যদিও বিষয়টা খুব আনফরচুনেট, যে তারা দেখা যাচ্ছে জবের প্রিলি পাস করছে, রিটেনের জন্য কিভাবে আর্গুমেন্ট রাইটিং লিখতে হবে সে কৌশল জানে। সে দেখা যাচ্ছে ফোকাস রাইটিং সংক্রান্ত বিভিন্ন ডেটা, ইনফরমেশন বা হচ্ছে স্ট্যান্ডার্ড কি কি লিখতে হবে তার কনসেপ্ট খুব ক্লিয়ার, কিন্তু দিন শেষে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, অর্থাৎ ইংরেজিতে তার যে বাক্য গঠনের যে দক্ষতাটা, সেই দক্ষতাটা খুব বাজে অবস্থায় আছে। তো তারা কিন্তু, তাদের পক্ষে দিন শেষে গিয়ে ওই পরীক্ষাটা থেকে এমন একটা মার্ক টেনে আনা খুবই ডিফিকাল্ট, যে মার্কটা পেলে সে ফাইনালি একটা জবের জন্য সিলেক্টেড হবে। তো সে আঙ্গিকেই আসলে আমি একটু ইনোভেটিভ সোর্সে আপনাদের সাথে ইনোভেটিভ কিছু ওয়েতে কিছু কাজ করব, সেটাই আজকে ফার্স্ট ডেমনস্ট্রেশনটা আপনারা আজকে পাবেন। এবং আজকে আমাদের রেগুলার ব্যাচের ক্লাসটা আজকে আমরা একটু ওপেন রেখেছি, এটা আমাদের ফেসবুকেও লাইভ যাচ্ছে, যাতে করে আসলে আমরা কি মানে কোন মোডে আসলে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্টটা এগিয়ে নিব। একটা তো আমাদের অ্যাডভান্স রাইটিং আছেই, সেটা নিয়ে আপনারা ফ্রি ক্লাস দেখেছেন বা আমাদের এই কোর্সের গাইডলাইন ক্লাস দেখেছেন, বাট বেসিক মডিউলটা আমরা আসলে কিভাবে রান করব সেটা নিয়ে আপনার একটা আইডিয়া পাবেন। তো আমি গাইডলাইন ক্লাসে বলেছিলাম যে আসলে দিন শেষে আমরা যখন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাই, একজন জব প্রার্থীর মানে মেজর প্রবলেমগুলো আসলে কি হয় এক্সামে যখন সে পার্টিসিপেট করে, মূল প্রতিবন্ধকতাগুলো নিয়ে কিন্তু আমি গাইডলাইন সেশন আলোচনা করেছি, তো সেগুলো আমি আর রিপিট করব না। তো আলটিমেটলি মেজর প্রবলেম যেটা থাকে সেটা হচ্ছে ক্যান নট রাইট কারেক্ট ইংলিশ সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে আমাদের দুর্বলতাটা খুব ভয়াবহ লেভেলের আশঙ্কাজনক। আমরা মানে আপনি যদি অ্যাভারেজ 10 জন জব ক্যান্ডিডেটের রিটেন এক্সামের খাতা নিয়ে আপনি যদি নিজে বিশ্লেষণ করেন, অনেকেই চিন্তিত হচ্ছে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন প্রবলেম নিয়ে, কিন্তু যেটা রিয়েলিটি সেটা হচ্ছে মোর দ্যান 90% বা 95% স্টুডেন্টদের খাতায় যে এররগুলো থাকে, সেগুলোর মধ্যে থাকে বেসিক গ্রামাটিক্যাল এরর, অর্থাৎ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সঠিক প্রয়োগ জানি না, যেখানে হ্যাভ হবে সেখানে হ্যাজ দেই, ভার্বের শেষে যেখানে এস বা ইএস যোগ করার কথা সেখানে করি না, যেখানে করার কথা না সেখানে করি, যেখানে হবে লার্ন সেখানে দেই টিচ, যেখানে দেওয়ার কথা টিচ সেখানে দেই লার্ন, যেখানে দেওয়ার কথা ধরেন ফিড সেখানে দেই ইট, যেখানে দেওয়ার কথা ইট সেখানে দিয়ে দেই ফিড। কারণ ভার্বের মিনিংটা আমরা ওই আক্ষরিকভাবে শিখেছি, বিভিন্ন শব্দের মিনিং। তো
আমি যদি একদম টু দি পয়েন্ট মার্ক আউট করার চেষ্টা করি যে আসলে আমাদের প্রবলেমের গুলার জায়গা কোনটা, প্রথমত যেটা বললাম আমরা কারেক্ট ইংলিশ সেন্টেন্স লিখতে পারি না, এটা খুব জেনেরিক কথা। তারপরে যদি আরেকটু ভেতরে যাই সেটা হচ্ছে ক্যান নট এক্সপ্রেস হোয়াট ইউ অলরেডি নো। আমাদের মধ্যে অনেকে আছেন যে আমরা একটা বিষয় সম্পর্কে জানি, কিন্তু আমাদের ভাবনাটা বিং এ নেটিভ বেঙ্গলি, আমাদের ভাবনাটাও কিন্তু বাংলাই আসে। তো যখন আমরা পরীক্ষার খাতায় ইংরেজিতে কোনো কিছু লিখব, এই লিখতে পারাটা কেন জরুরি? কারণ যখন আমরা ইংলিশ পার্টে লিখিত পরীক্ষা দিচ্ছি, আমাদের যে গুণটা বা যে কোয়ালিটিটা পরীক্ষক প্রথমে যাচাই করতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ভাষাগত দক্ষতা। ভাষাগত দক্ষতা দ্বারা বোঝাচ্ছে আমাদের ইংলিশে আমাদের স্কিল সেটটা কোন পর্যায়ে আছে। তারপর হচ্ছে সেই ভাষাগত দক্ষতার সাথে কোনো একটা বিষয়ভিত্তিক জ্ঞানের সম্মিলন ঘটিয়ে আমরা কিভাবে নিজেদেরকে একটু আলাদাভাবে উপস্থাপন করছি, সেটাই কিন্তু আমাদের আসলে বেটার একটা মার্ক বা পরীক্ষায় টেকার জন্য যে মার্কটা প্রয়োজন সেই মার্কটা আমাদের জন্য ক্যারি করে নিয়ে আসবে। তো তাহলে আমাদের এই প্রবলেমগুলা কমন প্রবলেম অনেকেই যে রিটেনে, আসলে এটার সলিউশনটা কি, ওয়ে আউটটা কি? তো ওয়ে আউট যেহেতু দুটা, এক হচ্ছে ভাষাগত দক্ষতা, দুই হচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞান। তো বিষয়ভিত্তিক জ্ঞান নিয়ে আমরা অ্যাডভান্স মডিউলে কথা বলতেছি, শুরু করেছি, আইডিয়া জেনারেশনের ক্লাসগুলো আমাদের হয়েছে। তো এখন আমরা যেটা বলতেছি বেসিক, যাদের অনেকেই আমরা আছি আমরা আমাদের ভাষাগত দক্ষতার ক্ষেত্রে আমরা দুর্বল। এই দুর্বল হওয়ার কারণটা কি? আমরা তো ফ্রম আওয়ার চাইল্ডহুড আমরা তো ইংলিশ গ্রামার পড়ে আসছি, এটা আমাদের প্রাইমারি লেভেলের কথা আপনি বলেন, আমাদের মাধ্যমিক পর্যায়ের কথা বলেন, বা হচ্ছে উচ্চ মাধ্যমিক, ইংলিশ গ্রামার আমরা পড়ি নাই এমন কোনো ধাপ তো বেসিক্যালি ছিল না। তো তারপরও আমাদের এই ভাষাগত দক্ষতার বেহাল দশার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে একটা ইংরেজি সঠিক বাক্য লিখতে হলে গ্রামারের যে আইটেমগুলোর উপর আমাদের দখল প্রয়োজন, এই গ্রামারগুলো আমরা যেভাবে শিখেছি সেই শেখার প্রক্রিয়াটার মধ্যে ছিল মূলত ভুল। তো এখন ওই ভুলটাকে কিছুটা রেকটিফাই করা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই যে গ্রামার বা ফ্রি হ্যান্ড রাইটিং এর আমাদের লার্নিং এর যে প্রসেসটা, এইটাকে এমন একটা মডিউলে নিয়ে আসা যাতে করে এই লার্নিংটাও আমার পরীক্ষার খাতায় কাজে লাগে, শুধু মুখের কথা বা কথার কথা হয়ে না থাকে। তো সেইটার প্র্যাকটিসটা আমরা আসলে দেখব। তো গাইডলাইন ক্লাস আমি যেটা আপনাদের বলেছি যে আমাদের যদি আমরা স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশন করতে চাই তাহলে আমাদের কিছু স্কিল সেট লাগবে। কি স্কিল সেট সেটা সেদিন বলি নাই, সেটার কথা আমরা আজকে প্রথমত বলবো। যে আমরা যদি স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনের কথা বলি, আমাদের এই মুহূর্তে সবার আগে যেটা করতে হবে, আমাদের ডেভেলপ করতে হবে কি, আমাদের বেসিক সেন্টেন্স মেকিং স্কিল। তাহলে বেসিক সেন্টেন্স মেকিং স্কিল ডেভেলপ করে আমাদের একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স মেক করতে হবে। তো যখন আমরা একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফর্ম করতে যাব, আমাদের মোটা দাগে কয়েকটা বিষয়ের প্রতি খুব জোরালোভাবে আলোকপাত করতে হবে। এর মধ্যে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার। কারণ একটা কথা অনেকে আপনারা যারা আমার অফলাইন ক্লাস করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে বা অনলাইনেও বা ফেস টু ফেস যারা ক্লাস করেছেন বিসিএস ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা জানেন এই কথাটা আমি আপনাদের বলেছি যে এই যে রাইটিং এর পার্ট, আমরা এমন এমন বিষয়বস্তু নিয়ে অনেক বেশি হাইপড থাকি যে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের হাইপ মানে কম হাইপ থাকা উচিত। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যে জবগুলোকে লুক্রেটিভ জব বলি, বিসিএস বলেন ব্যাংক জব বলেন, এখানে এই জবগুলো পাওয়ার জন্য খুব বেশি আহামরি লেভেলের ভালো লিখতে হয় আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। মানে আমি যেটা বুঝি, হ্যাঁ দেয়ার আর সাম পিপল যারা খুব আউটস্ট্যান্ডিং লেখে, এক্সট্রাঅর্ডিনারি লেভেলে লেখে, কিন্তু যারা জব পায় তারা প্রত্যেকে আউটস্ট্যান্ডিং লেভেলের ইংলিশ দক্ষতা তাদের আছে, এটা কোনোভাবে সত্য না, এটা সর্বৈব একটা মিথ্যা কথা। অধিকাংশের ক্ষেত্রে যেটা দেখা যায় তারা তুলনামূলকভাবে অন্যান্য প্রার্থীদের থেকে তুলনামূলকভাবে তারা কম খারাপ লেখে, অর্থাৎ তুলনামূলক কম মন্দ তারা লিখে আসে। তা আমি এই জন্য আমি আগেই বলি, এই যে বেসিক মডেলটা কার জন্য, যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, অনেক ভালো ইংলিশে এক্সপ্রেস করতে পারেন, নিজেদের ফিলিংস গুলাকে লেখায় কনভার্ট করতে পারেন, আপনারা কোনোভাবে আমার টার্গেট অডিয়েন্স না। অধিকাংশ প্রার্থী আসলে নিজেদের ওই যে ভাবনাটাকে কিছুক্ষণ আগে বলেছি, অলরেডি ইউ নো এ পার্টিকুলার থিং বাট ইউ আর ফেইলিং টু এক্সপ্রেস দ্যাট পার্টিকুলার ফেইলিং অর কনভার্টিং দ্যাট পার্টিকুলার ফিলিং ইনটু এ কারেক্ট ইংলিশ সেন্টেন্স। তো সেই জায়গা থেকে আমাদের যে ব্যাপারগুলোর দিকে সবার আগে লক্ষ্য রাখতে হবে, যেখানে যে আমরা খেই হারিয়ে ফেলি, তার মধ্যে প্রথম হচ্ছে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বসের সঠিক ব্যবহার না করতে পারা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে
পার্টস অফ স্পিচেস যেগুলো আছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, একটা শব্দে দেখা যায় সে নাউন ফর্মে ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার হয়, আবার কোনো কোনো শব্দ দেখা যায় ভার্বও হয়, সে অ্যাডজেক্টিভও হয়। তো অনেক জায়গায় অনেক শব্দ একাধিক ফর্মে ব্যবহার হয়। তো কখন কোন ফর্মটার ব্যবহার হবে বা একটা পার্টিকুলার পার্টস অফ স্পিচ কখন গিয়ে বাক্যে কোন পজিশনটা নেয়, এই সংক্রান্ত বিষয়গুলোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভুল থাকে। সো আমরা আমাদের বেসিক মডিউলের যে আমাদের যে সেশনগুলো, আমরা দেখবেন এখানে 10টা সেশনের মধ্যে আমরা 15টা মানে টপিক আমরা কভার করব বেসিক্যালি। তো এই জায়গাগুলোর মধ্যে যে দেখবেন যে আমরা এই বিষয়গুলোর আঙ্গিকে আমরা বিশ্লেষণ করছি। এরপর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কজেটিভ ভার্ব। খুব দায়িত্ব নিয়ে বলছি, কজেটিভ ভার্ব। হ্যাঁ, এক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বাক্যের সাবজেক্টটাকে খুঁজে বের করা এবং সেই সাবজেক্টের সাথে ভার্বটা এগ্রি করছে কিনা, কিসের টার্মসে। এক হচ্ছে পার্সন, সাবজেক্টের পার্সনটা কি এবং সাবজেক্টের নাম্বারটা কি, এর সাথে ভার্বটা এগ্রি করছে কিনা। অর্থাৎ আমার যদি সাবজেক্টটা যদি লেটসে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বটা তার সিঙ্গুলার ফর্মটা নিচ্ছে কিনা। আমার সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল নাম্বার নিচ্ছে কিনা। যখন একটা বড় বাক্য আমরা লিখি, সাবজেক্টের আচরণটা কে করছে সেটা অনেক সময় আমরা ভুলে যাই। সবসময় আমরা ভাবি ভার্বের ঠিক নিকটবর্তী শব্দটা সাবজেক্ট, এইটা সর্বৈব একটা ভুল কনসেপ্ট। সব ক্ষেত্রে সত্য না, কখনো কখনো সত্য, সব ক্ষেত্রে এটা সত্য না। তো এই জায়গাগুলো থেকে আমরা আলটিমেটলি আমাদের এই মডিউলে কথা বলবো। হ্যাঁ, এরপর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স ফরমেশন। অর্থাৎ একটা বাক্যের গঠনগত দিক থেকে যখন আমরা বাক্যকে অ্যানালাইসিস করি, সিম্পল সেন্টেন্স যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্স দেখবো আমরা, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স মার্কারের মাধ্যমে, কম্পাউন্ড সেন্টেন্স দেখবো, এইটার থ্রুতে আমরা কিছু ক্লজের ব্যবহার দেখবো, কিছু ফ্রেজের ব্যবহার দেখবো, যাতে করে আমরা বাক্যগুলোকে ব্যবহার করতে পারি। আফটার দ্যাট আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আমরা এগ্রিমেন্ট দেখব। একটা বাক্যকে ভিন্নভাবে এক্সপ্রেস করতে পারা আমাদের জন্য খুব ক্রুশাল। স্পেশালি রিটেনের ধরেন কিছু পার্ট আছে সুনির্দিষ্ট, যেমন রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনে যখন কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়, তখন কিন্তু এইটা একদম আপনার ইনস্ট্রাকশন থাকে যে আপনি আসলে প্যাসেজ থেকে কপি পেস্ট করতে পারবেন না, অর্থাৎ আপনাকে আপনার নিজের ভাষায় উত্তরটা করতে হবে। তো অ্যান্সারের গাইডলাইন যদিও প্যাসেজের মধ্যে থাকে, নিজের ভাষায় উত্তরটা করার মূল টেকনিকটাই হচ্ছে বাক্যের ট্রান্সফরমেশন ঘটানো। বাক্যের ট্রান্সফরমেশন বলতে আমরা বুঝি আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা যদি সিম্পল সেন্টেন্সে থাকে, হতে পারে সেটাকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড রূপে নিয়ে যাব, কনভার্ট করব, ট্রান্সফর্ম করব। অথবা আমাদের অ্যাফার্মেটিভ আছে, এটাকে আমরা নেগেটিভে নিব, মিনিং চেঞ্জ না করে। এই ধরনের পরিবর্তনগুলো আমাদের একটা বাক্যকে ভিন্নভাবে উপস্থাপন করতে সাহায্য করবে এবং পরীক্ষকের চোখে আমাদের লেখাটাকে ভিন্নভাবে তুলে ধরবে। কৌশলগুলো নিয়ে তো আমাদের ক্লাসে আছে, আপনারা জানেন। আর একটা জিনিস খুব বড় সড়ো ভুল প্রার্থীদের খাতায় থাকে, সেটা হচ্ছে রিডান্ডেন্সি। অর্থাৎ একই শব্দের একই অর্থবাচক একাধিক শব্দ একই বাক্যে ব্যবহার, এইটা আমাদের লেখার সময় একটা গুণগত বেশ বড় একটা ভুল। সো আমরা আমাদের এই বেসিক মডিউলের সেশনগুলোতে আমরা এই পার্টগুলোকে মূলত আপনাদের সামনে কভার করব এবং চেষ্টা করব এমন এক্সাম্পলস গুলোকে সামনে আনার এবং প্রয়োজন বোধে একই টাইপের এক্সাম্পল দিয়ে একাধিক সমস্যার সমাধান দেখানোর চেষ্টা করব, যাতে করে এক্সাম্পল গুলো আমাদের মনে গেঁথে যায়। কারণ দিন শেষে আপনি যদি জব পেতে চান, দুইটা জিনিস, এক হচ্ছে বোঝার পরে আপনাকে বেশ কিছু জিনিস মেমোরাইজ করতে হবে বা মুখস্থ করতে হবে। যিনি ভাবেন আপনি অনেক ব্রিলিয়ান্ট, আপনার শুধু বোঝার সক্ষমতা আছে, আপনি মেমোরাইজ করতে পারবেন না কোনো কিছু, তাহলে ভাই প্লেন অ্যান্ড সিম্পল কথা, এখানে আপনার কোনো জায়গা নাই। হ্যাঁ, বুঝতে হবে বেসিক সেন্টেন্স মেকিং স্কিল আপনার তৈরি করার জন্য এখানে তো আমরা আপনাকে বিভিন্ন স্ট্রাকচার শেখাবো, এগুলো বোঝার বিষয়। বাট তারপর কিছু কোয়ালিটি কন্টেন্ট আপনাকে মেমোরাইজ করেই পরীক্ষার হলে যাইতে হবে ভাই। কারণ দিন শেষে আপনি যাই বলেন, পরীক্ষার হলের ওই প্রেশার সিচুয়েশনে যখন আপনাকে 17-18 মিনিট সময়ের মধ্যে 35 মার্কের একটা ফোকাস লিখবেন আপনি, বা আপনি 7 লাইনের ট্রান্সলেশন করার জন্য 10 মিনিট সময় পাবেন, তখন কিন্তু আপনার এত ধরনের কনসেপচুয়াল জিনিসপত্র ব্রেনে থাকবে না। তো আপনাকে তখন কিন্তু কাজ চালানোর জন্য, পরীক্ষায় জব পাওয়ার জন্য আপনাকে মেমোরাইজ করা, প্রি-ডিসাইডেড, মানে আপনার মানে কি বলবো, আগে থেকে আপনি প্রিপেয়ার করে রাখবেন এমন বেশ কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আপনাকে পরীক্ষার হলে ঢুকতে পারতে হবে। তো সেই জিনিসটাকে আসলে আমি আপনাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করছি। তার প্রথম কথা, তাহলে আসেন আজকে আমরা আমাদের টেন্স রিলেটেড একাধিক সেশন থাকবে। প্রথম সেশনে এটার সাপেক্ষে আমরা আসলে সেন্টেন্স ফরমেশনটাতে আমাদের মূল ফোকাস, কারণ গ্রামার এইসব জিনিস তো আপনি জানেন, টেন্সের স্ট্রাকচার তো আমি অবশ্যই আপনাকে আমি ক্লাসের মধ্যে ধরে ধরে পড়ি, আমি সময় নষ্ট করব না, আমার ক্লাস নেওয়ার কথা বলে আমি শুধু টাইম পাস করব না। আমাদের মূল কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি সেন্টেন্স ফরমেশনে মনোযোগ দেওয়া।
দেখেন আমরা আগে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস, আপনারা জানেন এটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা এটা দিয়েই দেখবেন আজকের এই খুব বেসিক সেশন থেকে আমরা কিভাবে অ্যাডভান্সের দিকে মুভ করা শুরু করি, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের দিকে। প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব, কারণ আমরা সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই টেন্সের 12টা আইডিয়াল গঠন আছে, বাট 12টা আইডিয়াল গঠনের 12টাকেই আমরা সাধারণত বাক্য গঠনের ক্ষেত্রে প্রয়োগ করি না। বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি প্রয়োগ হয় যেগুলা, আমরা যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি, দেখবেন প্রেজেন্টের প্রথম 3টা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। তবে ইনডিফিনিট এবং পারফেক্ট হচ্ছে সব থেকে বেশি প্রয়োগ হয় আমাদের। আমরা যে ভাষায় বা প্রশ্নে যে ভাষা থাকে সেই ভাষাটাকে এক্সপ্রেস করার সময় যখন আমরা ইংরেজি লিখি, ব্যবহারের দিক থেকে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পারফেক্টের ব্যবহারটা কম্পারেটিভলি বেশি করি। কন্টিনিউয়াসও করি, বাট প্রেজেন্ট ইনডিফিনিট পারফেক্টটা বেশি হয়। পাস্টের ক্ষেত্রেও পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট বেশি। এর পাশাপাশি দেখবেন আমরা ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। তো আমরা এই জায়গাগুলোতে, সরি, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োগ আছে, এগুলার মূল বিশ্লেষণ করে কোর আইডিয়াটা ক্রিয়েট করে স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনে আসেন আমরা কাজে লাগানো শুরু করছি। দেখেন আমরা যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি, প্রথমে আলোচনা করছি প্রেজেন্ট টেন্স নিয়ে। I eat rice, I am eating rice, I have eaten rice। একদম আমি সহজ কথাই বলছি ভাই, লেটস ফরগেট দিস বুলশিট এক্সাম্পলস। মানে এই ধরনের আজাইরা উদাহরণ থেকে বের হয়ে আসেন। ফ্রি হ্যান্ড রাইটিং মানে আমি খাই আই ইট, তুমি খাও ইউ ইট, সে খায় হি ইটস, এই কনসেপ্ট থেকে আপনি জব রাইটিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হইলে আপনার সময় লাগবে কমপক্ষে 3 বছর যদি আপনি এইখান থেকে শুরু করেন। এইটা আপনার লার্নিং এর প্রসেস না, কারণ আপনি আমি খাই তুমি খাও, আমি স্কুলে যাই তুমি স্কুলে যাও, এই সংক্রান্ত বাক্য যারা বিভিন্ন রিটেন এক্সামে পার্টিসিপেট করেছেন কমেন্ট করে জানাতে পারেন আপনি কবে এই ধরনের বাক্যটা লিখেছেন। এই ধরনের বাক্য পরীক্ষার খাতায় লেখার প্রয়োজন পড়ে না। আমি আপনাদের আইডিয়া জেনারেশন ক্লাসে যে টপিকগুলো দেখিয়েছি, আমাদের বাংলাদেশের ইকোনমির বিভিন্ন অ্যাসপেক্ট যেগুলো বিশ্লেষণ করেছি, আমাদের বাংলাদেশের কি বলবো, আমাদের যে সোশ্যাল ট্রেন্ড, আমাদের যে কি বলবো, আমাদের হ্যাবিট, আমাদের কাস্টম, আমাদের ডেভেলপমেন্ট, মানে এই সংক্রান্ত আমাদের চ্যালেঞ্জেস গুলা, আমাদের এডুকেশন সেক্টরে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ আমরা কিভাবে কমব্যাট করব, হ্যাঁ, আমাদের ইকোনমিক অ্যারেনাতে চ্যালেঞ্জ কি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের আমাদের জিওপলিটিক্যালি আমরা কোন অবস্থানে আছি, হ্যাঁ, আমাদের কি কি দুর্যোগ আমাদের দেশে দেখা দিচ্ছে, সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে আমাদের সামনে প্রশ্নের আকার উপস্থাপন করা হয় এবং সেগুলোরই কিন্তু আমাদের উত্তর প্রদান করতে হয়। তাহলে আসেন আমরা সেই জার্নিটা শুরু করি, খুব বুঝে বুঝে সময় নিয়ে। কন্টেন্ট অনেক বেশি হবে না, কিন্তু আমরা একটা গাইডলাইন তৈরি করব, প্রিপেয়ার করব, ঠিক আছে? আসেন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি থাকে। আমাদের একটা সাবজেক্ট থাকে আইডিয়ালি, তারপর একটা ভার্ব থাকে। ভার্বটা কোন ফর্মে থাকে? ভার্বটা 3টা ফর্মে থাকে। এক, ভার্বের জিরো বা বেস ফর্ম হতে পারে, অথবা ভার্বের এস বাই এস যুক্ত ফর্ম হয়। এইটা আপনাদের এখন আমি শেখাইতে আসিনি। আপনি জানেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বাই এস যোগ করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করার সময়। প্রেজেন্ট ইনডিফিনিট যখন ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কখন ব্যবহার হয়? একটা চিরন্তন সত্য ঘটনা, সব সময় ঘটে, তাই না, হ্যাবিট, এই ধরনের ব্যাপারগুলোকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে প্রকাশ করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি করি? আমাদের সাবজেক্টের পর একটা পারফেক্টিভ রূপ আসে, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ আসে, তারপর ভার্বের কোন রূপটা আসে, রাইট ফর্ম। ভার্বের ফর্ম কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার ফর্মটার ব্যবহার আমরা করি। এখন আমরা যখন বাংলা থেকে ইংরেজি ভাষায় রূপান্তর করি, কিছু এক্সপ্রেশনের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট দুটোই খাটে। একটা সেম এক্সপ্রেশন আমরা এখন এক্সপ্রেস করব, ইংরেজিতে কনভার্ট করব। কিছু কিছু এক্সপ্রেশন, অভিব্যক্তিকে ইংরেজিতে কনভার্ট করতে হলে দেখা যায় এই দুটো রূপই কার্যকর। কিছু কিছু ক্ষেত্রে ইনডিফিনিটটা বেশি কার্যকর, কিছু কিছু ক্ষেত্রে পারফেক্টটা কার্যকর। তাহলে কোন কনটেক্সটে কোনটা কার্যকর হতে পারে, এইটার আমরা ডিফারেন্ট 18 থেকে 20টা কেস স্টাডি আমরা আজকে দেখব, এবং এগুলোর আলোকে আপনাদের একটা প্রথম অ্যাসাইনমেন্ট আপনাদের আজকে থাকবে, ঠিক আছে? আসেন আমরা শুরু করি। প্রথমত দেখেন, এখানে আমরা 2টা বাক্য লিখেছি। সো আমরা লেটস ফরগেট আই ইট রাইস, সি ইটস রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এগুলো আমরা মাথা থেকে আগে ঝেড়ে ফেলি। এগুলো আমাদের এই টাইপের লুতুপুতু আইটেম পড়ে আমরা পরীক্ষায় কোনোভাবে ভালো করতে পারবো না। হ্যাঁ, প্লেন অ্যান্ড সিম্পল কথা। তো টেন্স আপনি বুঝেন, গ্রামার বুঝেন, কাজটা কোথায়, এক্সিকিউশনটা দেখেন। হ্যাঁ, আমরা এমন কিছু এক্সাম্পল হিসেবে আমরা এমন কিছু এক্সাম্পলই শিখবো, এই এক্সাম্পলগুলো যদি আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের মাথায় গেঁথে যায়। আই ইট রাইস যেমন আপনি কখনো ভুলেন না, হ্যাঁ, হি ওয়েন্ট টু স্কুল আপনি ভুলেন না। কেন ভুলেন না? বা হি ইজ পোর বাট অনেস্ট, কোয়ালিটিগত দিক থেকে খুবই বাজে একটা বাক্য এটা, যোগ্যতার অভাব আছে কিন্তু বাক্যে। সে গরিব কিন্তু সৎ, ধরেই নিচ্ছেন গরিব মানুষ সৎ হইতে পারে না,
হ্যাঁ, বুঝতেছেন তো, আমাদের মাইন্ডসেটে বেশ বড় ধরনের মানে কি বলবো আসলে ত্রুটি আছে। হোয়াট এভার, এই বাক্যগুলো আপনি কখনো ভুলেন নাই। আমি যদি বলি হি ইজ পোর, বাট লিখলে সবার মুখে অটোমেটিক চলে আসে অনেস্ট। কেন? কারণ এই এক্সাম্পল গুলো আমাদের জাতীয় এক্সাম্পল, এবং এগুলো দিয়ে আমরা গ্রামারটা শিখেছি বিধায় আমরা কিন্তু এই বাক্যগুলা কখনো ভুলি নাই। প্যারার ব্যাপার হচ্ছে এই বাক্যগুলা পরীক্ষার খাতায় কাজে লাগে না। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি আইএলটিএস এর পরীক্ষা দিবেন, সেখানে এই বাক্য আপনার কখনো বলতে হবে না। তাহলে এই মুহূর্তে যারা ক্লাস দেখছেন, আপনারা যারা আমার টার্গেট অডিয়েন্স, যারা আমার কোর্সে এনরোল্ড হয়ে আছেন, আপনারা তো জব প্রার্থী। বয়স টয়স আপনি কমান বাড়ান যেভাবে যাই, ম্যানুপুলেশন যাই করছেন না করছেন, বয়স কিন্তু কারোই 25-26-এর কম না। তো এই পয়েন্ট অফ টাইমে এসে আপনার কিন্তু এমন কিছুর পেছনে সময় ব্যয় করা যাবে না যেটার কোনো ইউজিবিলিটি নাই, ঠিক আছে, যেটার আপনার কোনো ব্যবহার নাই, হ্যাঁ, অ্যাপ্লিকেশন নাই। তো আমরা এমন জিনিসই শিখবো যেটার অ্যাপ্লিকেশন আছে। গ্রামারের এই পয়েন্টটা মনে করে আমরা কিছু বাক্য দেখছি, এটা আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গ্রামাটিক্যাল আইটেম শেখাবে, আমাকে একটা টেন্স অনুসরণ করে সঠিক বাক্য তৈরি করা শেখাবে। একইভাবে আমাকে একটা কমন এক্সপ্রেশন দুইটা রূপে তৈরি করা সম্ভব, তার মধ্যে আমি কোনটা নিব সেটার গুণগত একটা কি অ্যানালিসিস, বিশ্লেষণ আমার ব্রেনে আসবে। মোস্ট ইম্পর্টেন্টলি ট্রান্সলেশন কিন্তু সব সময় আমাদের সাথে জড়িত হয়ে আছে। ট্রান্সলেশনের ডেডিকেটেড লেকচার আমরা করব, বাট আপনি যখন ফোকাস রাইটিং এর জন্য ইংরেজি একটা বাক্য লিখেন, প্রত্যেক লাইনে লাইনে কিন্তু আপনি ট্রান্সলেট করেন, কারণ আপনি ইংরেজিতে ভাবতে পারেন না, আপনি ভাবেন বাংলায়, সেটাকে ইংলিশে নিয়ে আপনি কনভার্ট করেন। তো সকল কিছুর সম্মিলন কিভাবে এগোতে পারে সেটার ডেমো আমরা দেখি। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পারফেক্টকে আমরা পাশাপাশি রেখে দেখার চেষ্টা করতেছি। প্রথম এক্সাম্পল, প্রেজেন্ট ইনডিফিনিটের কাহিনী কি আমরা আগেই জানি যে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা সাবজেক্ট যদি আনকাউন্টেবল হয়, সেক্ষেত্রে আমরা কি জানি, আমরা ভার্বটার ক্ষেত্রে আমরা কি করি, ভার্বটার শেষে আমরা এস বাই এস যোগ করি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আর যখন আমরা পারফেক্টে যাই, হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাজটা আসে, এটা সবাই শিখে আসছেন। ঠিক একই রকম ভাবে আমার যদি সাবজেক্টটা প্লুরাল হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কি আসবে, ভার্বের প্রেজেন্ট টেন্সে বেস ফর্ম হবে ইনডিফিনিটে, আর পারফেক্টের সাথে কি হবে, হ্যাভ হবে, হ্যাভের পর পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপলটা তো ফরজ পারফেক্ট টেন্সের জন্য, তাই না? আসেন তাহলে এই কথাটুকু মাথায় রেখে আমরা পেয়ার অফ মানে সেন্টেন্সেস আমরা দেখা শুরু করি। প্রথম একটা বাক্য লিখেছি, দেখেন, বাংলাদেশ এক্সপেরিয়েন্সেস ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায়শই, বাংলাদেশ কি অভিজ্ঞতা করে বা কিসের অভিজ্ঞতা নেয়, বাংলাদেশ বন্যার অভিজ্ঞতা নেয়। এই যে অনুবাদ করলেন, এইটা একটা ভুয়া অনুবাদ। অনুবাদ মানেই হচ্ছে আপনার ভাবানুবাদ। এই টাইপের লাইনকে আমরা কিন্তু ট্রান্সলেশনের গাঁথনি দিচ্ছি। যারা ভাবছেন বেসিক মানে বেসিক গ্রামার নিয়ে আমি এখন আপনাকে টেন্সের স্ট্রাকচার শেখাচ্ছি, হ্যাঁ, আপনি কিন্তু ভুল ভাবছেন। দেখেন, বাংলাদেশ এক্সপেরিয়েন্সেস, এখানে যে আমরা কনটেক্সটে চিন্তা করি, বাংলাদেশ হচ্ছে আমার এখানে সাবজেক্ট, রাইট? বাংলাদেশ একটা দেশের নাম, সে অবশ্যই একটা সিঙ্গুলার এন্টিটি, সে একটা সিঙ্গুলার এন্টিটি বা এক বচন যদি আপনি বলেন। তাহলে আমি যদি প্রেজেন্ট টেন্সে বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায়ই বন্যা দেখা দেয় বা বাংলাদেশে প্রায়ই বন্যা হয়, ভার্বটা এমন ভাবে দিয়েছি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স মানে কোনো কিছুর অভিজ্ঞতা নেয়া, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাও, আবার এক্সপিরিয়েন্স মানে কি কোনো কিছুর অভিজ্ঞতা নেয়া, এটা কিন্তু ভার্ব হিসেবেও ফাংশন করতে পারে, ঠিক আছে? তাহলে দেখেন, বাংলাদেশ এক্সপিরিয়েন্সেসটা কি, ভার্ব। তাহলে আমরা বলতে চাচ্ছি যে মূল যে মিনিংটা, যে বাংলাদেশে প্রায়শই বন্যা হয়, এটাকে এক্সাম্পল ফ্লাডস অফেন হ্যাপেন ইন বাংলাদেশ, এইটা হচ্ছে একদম 100 জনের মধ্যে 98 জনের বাক্যটাকে ইংরেজিতে কনভার্ট করার ওয়ে। এটাই হচ্ছে ভুল। একটা বাংলা বাক্যের পদক্রম ইংরেজি বাক্যের পদক্রম কোনোভাবেই সেম না। বাই দ্য এন্ড অফ কি বলবো, যে 15টা সেশনের মানে শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার বেসিক লেভেলে আপনার থট প্রসেসে কোথায় গলদ আছে, যে জন্য আপনার ইংলিশ লেখাটা এনগেজিং হচ্ছে না। তো যাই হোক, আমরা যদি আগে সাবজেক্ট ভার্বের আঙ্গিকে দেখি, অর্থগত দিকে পরে আসি। বাংলাদেশ আমার সাবজেক্ট, এক্সপিরিয়েন্স মানে কি কোনো কিছুর অভিজ্ঞতা নেয়া, হ্যাঁ, কোনো কিছুর অভিজ্ঞতা নেয়া। তাহলে অভিজ্ঞতা নেয়া মানে কি কোনো কিছু সংঘটিত হওয়া, হ্যাঁ। বাংলাদেশ এক্সপিরিয়েন্সেস ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রায়ই বন্যার সম্মুখীন হয় বা বন্যা ফেস করে। আমরা যদি বাংলিশ মিলায়া বলি, তাহলে বাংলাদেশ হচ্ছে আমার সাবজেক্ট, ভার্ব হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ভার্ব। এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই শব্দটার ভিন্ন একটা রূপ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, এক্সপিরিয়েন্সড আমরা জানি, তাই না? আবার এক্সপিরিয়েন্স নাউন হিসেবে ব্যবহৃত হয়, অভিজ্ঞতা এই হিসাবে, তাই না? তাহলে দেখেন,
যখন আমরা এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করছি, যেহেতু এটা আমার একটা সিঙ্গুলার এন্টিটি বা সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই ভার্বের শেষে কি হয়েছে, একটা এস বাই এস যোগ হয়েছে। এক্সপিরিয়েন্সেস, বাংলাদেশ এক্সপিরিয়েন্সেস ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। পরের বাক্যটা দেখেন একই কনটেক্সটে, বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। দেখেন আমরা পারফেক্টের প্রয়োগটা কখন করি, আমরা বলি যে বর্তমানে সংঘটিত একটা ঘটনা, বা অনেক সময় মনে করে দেখেন অতীতে সংঘটিত ঘটনা যার প্রভাব এখনো বিদ্যমান, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি পারফেক্ট টেন্সের দ্বারস্থ হই। পারফেক্টের সাথে কিন্তু অতীতের একটা সম্পর্ক আছে, যে আপনি দেখবেন অতীতের যে ঘটনা কোন একটা আনস্পেসিফাইড টাইমে হয়, সেটাকে এক্সপ্লেইন করতে হলে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্টের কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্টের দ্বারস্থ হতে হয়। তাহলে দেখেন বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। তাহলে দুটো বাক্যের ক্ষেত্রেই হ্যাজ এক্সপিরিয়েন্স পারফেক্টটা আমরা তখন ব্যবহার করি যখন কোনো একটা ঘটনা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, বা যেটা বিদ্যমান, যেটার ইম্প্যাক্টটা, তাই না? তাহলে এই দুটো বাক্য গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় এই বাক্যটাকে অনুবাদ করা বা এই বাক্যটাকে এক্সপ্রেস করা যে বাংলাদেশ প্রায়শই জলবায়ু পরিবর্তন জনিত কারণে বন্যার সম্মুখীন হয়, বা বাংলাদেশে প্রায়ই বন্যা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায়ই বন্যা হতে দেখা যায়, এগুলো হচ্ছে আপনার বাংলা, অর্থাৎ আপনার ভাবানুবাদ। এই অর্থটা বা আপনার মনে থাকা এই লাইনটাকে ইংলিশে যদি আপনি নিতে চান, বোথ অফ দিস আর গ্রামাটিক্যালি কারেক্ট, বাট কনটেক্সটের সাপেক্ষে যদি চিন্তা করেন আপনার কিন্তু সিলেক্ট করা উচিত এটা। কারণ যখন আপনি প্রেজেন্ট টেন্স দেন, চিরন্তন সত্য একটা ঘটনা হয়ে যায়, বাংলাদেশ এক্সপিরিয়েন্সেস ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে না তা না, কারণ বাংলাদেশের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে এই যে কন্টেন্ট নলেজ, ফ্লাডিং, বাংলাদেশ, গ্রামার তো আছে, কিন্তু এই জ্ঞানটাও রাখতে হচ্ছে, এটা একটা প্রতিনিয়ত সংঘটিত হওয়া ঘটনা। সো এইটাও আমার কারেক্ট সেন্টেন্স, আমি যদি লিখি আমার এটা কোনোভাবেই ভুল হবে না। বাট এইটা কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে বলি হ্যাজ এক্সপিরিয়েন্স, তাহলে কি অতীতের ঘটনাটাও আমি বলতেছি, আবার এটার প্রভাবে এখনো, মানে এটা এখনো হয়, বাংলাদেশে প্রায় এটা হয়েছে। হ্যাঁ, তো দুইটাই কিন্তু সিমিলার লেভেলের ওয়েট ক্যারি করতেছে, অর্থাৎ এখানে দুইটাই একই রকম ভাবে প্রাসঙ্গিক। ডিপেন্ড করবে আপনি কোন ভাষায় আপনার বক্তব্যটাকে এক্সপ্রেস করতেছেন। গ্রামাটিক্যাল কনটেক্সটে যদি চিন্তা করি, প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টটা হচ্ছে আমার সিঙ্গুলার, এই জন্য আমার ভার্বটা কি হচ্ছে, ভার্বের শেষে এস বাই এস যোগ হচ্ছে। দেখেন মিলে কিনা, হি ইটস রাইস পরে এখানে কোনো লাভ নাই ভাই। হ্যাঁ, আবার দেখেন আমি কি এমন একটা মিনিং দিতে চাচ্ছি যে অতীতেও একটা জিনিস হয়েছে যার প্রভাব এখনো বিদ্যমান, যেটা শুধু অতীতেই হয়েছিল এখন আর হয় না, বা ওটার প্রভাব সব শেষ, এমন কিছু হলে তো আমরা পাস্ট ইনডিফিনিটেই চলে যাইতাম। তাহলে যেহেতু আমরা এমন একটা ঘটনার কথা বলছি যেটা পাস্ট পারফেক্ট টেন্স যে মিনিং এক্সপ্রেস করে তার সাথে অ্যালাইন্ড, সেহেতু আমরা দিচ্ছি বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। আপকামিং এই বাক্য সিলেক্ট করার কারণ কি, ক্লাইমেট চেঞ্জ এমনিতেই ভালনারেবল ইস্যু, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত এটা রেলেভেন্ট থাকবে। বাংলাদেশের মতো একটা দেশে জলবায়ু পরিবর্তনের সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। তো আমাদের জন্য যে কোনো নীতি প্রণয়ন বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক, যে যেভাবেই থাকুক, তার পলিসি মেকিং একটা গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই ক্লাইমেট চেঞ্জ থাকবে। এবং আমাদের প্রশ্ন প্রণেতা যারা আছেন তারা কিন্তু সরকারের বিভিন্ন কোনো না কোনোভাবে স্টেক হোল্ডার, তারা তো তাদের প্রশ্নে এই সংক্রান্ত আইটেম থাকবে। তো এই বাক্যগুলোর কনটেক্সট যখন বুঝবেন, এগুলা চেষ্টা করবেন ভাই, আগেই বলতেছি পণ্ডিতদের আমি পড়াচ্ছি না, ব্রেন একটু গেথে নেবেন। এই স্ট্রাকচারের বাক্যগুলো আপনার মেমোরাইজ হয়ে গেলে এগুলা দিয়ে আপনি বাক্য শুরু করতে পারবেন, লেখা শুরু করতে পারবেন। অনেকে লেখা শুরু করার ইন্ট্রোডাক্টরি লাইন পান না, কিন্তু সেটার আরো ওষুধ আছে। এটা ওই যে এক্সক্লুসিভ 5টা ক্লাস বলছি স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনের, যে 5টা ক্লাস একদম সেপারেট হবে, গ্রামারের সাথে রিলেভেন্ট না, ওগুলার মধ্যে আমি আপনাদের কিছু আরো হ্যাক্স দেখাবো যেগুলো আলটিমেটলি বিভিন্ন জায়গায় সেল করা যায়। এবং ওগুলা সেল করে আমি যদি বলি ভাই আমি 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 নিজেকে প্রো দাবি করি না, আমি আমার বিজনেস ক্যারিয়ার হওয়ার জার্নিতে আমি আমার এই স্ট্র্যাটেজিগুলাই আমি মূলত ইউজ করেছিলাম। হ্যাঁ, এটার আপনারা লাস্ট যে স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনের 5টা ক্লাস ওগুলোর মধ্যে এটা পাবেন। এনিওয়েজ, তারপর দেখেন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, বক্তব্যটা বুঝতে পারছেন কিনা, যারা আমার আগে সেশন বা স্পেশালি গাইডলাইন সেশনটা দেখেন নাই, আমরা কিভাবে আসলে জব প্রার্থীদেরকে প্রিপেয়ার করতে চাচ্ছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট রিকোয়েস্ট আমাদের গ্রুপে এটা পিন করা আছে, ওই ভিডিওটা আগে কাইন্ডলি দেখে নেবেন গাইডলাইন সেশনের। হ্যাঁ, তাহলে আপনার একটা আইডিয়া হবে। এনিওয়েজ, যারা স্টুডেন্ট আছেন দেখেন, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস থ্রেটেন কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ। ঠিক আছে,
ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলা, ইস্যুস। থ্রেটেন মানে হচ্ছে হুমকি রূপে আবির্ভূত হওয়া, হুমকি দেয়া, তাই না? হুমকি দেয়া, ঝুঁকির কি ঝুঁকিপূর্ণ করে তোলা, ঠিক আছে? থ্রেটেন হচ্ছে আমার ভার্ব, তাই না? থ্রেটেন হচ্ছে ভার্ব। কোন জিনিসটা ঝুঁকিতে ফেলে? ক্লাইমেট চেঞ্জ নাকি ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস? এই বাক্যের মূলত যে কথাটা সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা। জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কি করতেছে? থ্রেটেন কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ। থ্রেটেন কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ। থ্রেটেন এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করেছি। আমার সাবজেক্ট হচ্ছে একটা প্লুরাল, কারণ কি? কারণ এখানে ইস্যুস, জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো। যদি এখানে ইস্যু থাকতো তাহলে আমার সাবজেক্ট সিঙ্গুলার, সেই ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে আমি এই বাক্যটা এক্সপ্রেস করতে চাইলে এখানে আমার থ্রেটেন্স দিতে হইতো, একটা ইয়েস যোগ করতে হইতো, থ্রেটেন্স হইতো। এটা হয় নাই কেন? কারণ এখানে আমার সাবজেক্টের ফরমেশনটা কিন্তু প্লুরাল বা বহুবচন। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর কনসেপ্ট বাট আমার প্রেজেন্ট ইনডিফিনিটের কনসেপ্ট অনুযায়ী অবশ্যই আমার ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের জিরো ফর্ম হবে। থ্রেটেন ভার্বটার ক্ষেত্রে জিরো ফর্ম, এজন্য এস ইএস কোনো কিছুই যুক্ত হয় নাই। তাহলে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস থ্রেটেন কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকে কি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো ঝুঁকির মুখে ফেলতেছে, বা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকে ঝুঁকিতে ফেলছে বা ঝুঁকিতে ফেলে। থ্রেটেন প্রেজেন্ট ইনডিফিনিটটা কিন্তু মূলত এটা সব সময় ঘটে, চিরন্তন সত্য, এই ভাইবটাই কিন্তু বেশি দেয়, ঠিক আছে? আর এখানে দেখেন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস, একই সাবজেক্ট সেম, জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলা, হ্যাভ থ্রেটেন্ড কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ, বাংলাদেশের উপকূলীয় কি জনগোষ্ঠীকে বা উপকূলবর্তী জনগোষ্ঠীকে সবসময় কি করে? সবসময় ঝুঁকির মুখে রাখছে, বাংলাকে ঝুঁকিতে ফেলছে। বাংলা কিন্তু সেম, বাংলা সেম, কিন্তু আপনি এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি দেখেন এটা কিন্তু চিরন্তন সত্য। ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস থ্রেটেন কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ, কারণ এই যে দুটো বাক্যের মধ্যে আমার কোর যে বিষয় এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এইটা কিন্তু আমাদের জন্য প্রাসঙ্গিক। সো এই ক্ষেত্রেও দেখবেন দুটো বাক্যই কিন্তু গ্রামাটিক্যালি এবং আমার হচ্ছে কনটেক্সচুয়ালি দুই ক্ষেত্রেই কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। তাহলে ডিপেন্ড করবে আমরা কোন ফর্মে করব। প্রেজেন্ট টেন্স ইটস ওকে, আপনি যে বক্তব্যে দিচ্ছেন। এখন আমাদের কাজ যেটা, এই কাজটা হচ্ছে আসেন এখানে আমরা ট্রান্সলেশনের মূলত আমাদের হাতে খড়ি করবে, এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে বোঝার জন্য কিভাবে অনুবাদে ভিন্নতা আনা যায়। অনুবাদ মানে কখনোই, যদি আমরা এখানে আলাদা আলাদা বাক্য করছি, বাট যখন আমরা ওই অনুচ্ছেদ ওয়াইজ অনুবাদ করব, প্যাসেজ আমরা ট্রান্সলেশন করব, তখন আমরা দেখবো আসলে অনুবাদ আসলে পড়ার মতো কোনো বিষয়ই না। এইটা স্পেশালি অনুবাদের জন্য আসলে 3টা ক্লাস যদি আপনি প্রপারলি ব্রেনে নিতে পারেন আর আপনার সেন্টেন্স মেকিং স্কিল থাকে সেটা এনাফ। আমরা তো এখানে 5টা সেশন রাখছি, অনেকে বলছেন এটা সম্ভব কিনা, তার জন্য বলছে আমাদের একটা ডেমো ক্লাস আছে, ইউ ক্যান গো অ্যান্ড মানে কি ওয়াচ দ্যাট ক্লাস, আপনি ওই ক্লাসটা দেখতে পারেন, হ্যাঁ, তার একটা আইডিয়া পাবেন। এনিওয়েজ, কাজ হচ্ছে আমরা এইখানে আমরা যে মিনিংটা দিচ্ছি এগুলো আমরা অনুবাদও করে ফেলবো। যদি এই বাক্যটা আমরা লিখি, বাংলাদেশ এক্সপিরিয়েন্সেস বা বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্স ফ্রিকোয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, প্রত্যেকটা শব্দ ধরে ধরে অনুবাদ করার দরকার নাই, বাক্যের মূল ভাবটা বোঝার চেষ্টা করেন। মূল ভাবটা কি? জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায়ই কি হয়? বন্যা হয়। এই যে একটা কথা, যতটা সাবলীল ভাবে আপনি অনুবাদের ভাষায় এক্সপ্রেস করবেন তত ভালো মার্ক আপনি পাবেন। শব্দ ধরে ধরে দরকার নাই, বাংলাদেশে হয় জলবায়ু পরিবর্তনের কারণে, এত কিছু দরকার নাই। মূল ভাব দেন, লিখতে পারেন জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রায়ই বন্যা দেখা দেয় বা বন্যা হয়। আর আপনি বলবেন হয়ের ই তো হচ্ছে হ্যাপেন, বা হয় মানে কি, হয়ের আপনি ভার্ব অন্য একটা খুঁজবেন, ব্যাপারটা এরকম না। মূল বক্তব্যটা তো এইটা। আপনি আরো ভিন্ন কিছু লিখতে পারেন। হ্যাঁ, আপনি যদি লিখতে চান যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত বন্যার কারণ, বা বাংলাদেশে, এটার আরেকটা উদাহরণ এখানে লিখতেছি যে বাংলাদেশে প্রতিনিয়ত, বা বলতে পারেন বাংলাদেশে বন্যার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ বা মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জবের অনুবাদ আর ওই আপনার ডেইলি স্টার অনুবাদ দুটো সেম জিনিস না, কারণ আপনাকে একটা অনুচ্ছেদ দেবে বা আলাদা বাক্য দিবে। অনুবাদ মানে হচ্ছে ভাবটাকে প্রকাশ করতে পারা একদম সহজ ভাবে, সাবলীল ভাবে। অনুবাদের সাবলীলতা হচ্ছে আপনাকে অনুবাদের জন্য কাঙ্ক্ষিত একটা মার্কস এনে দিবে। 20-এ 20 পাওয়ার স্ট্যান্ডার্ড নিয়ে যখন আপনি অনুবাদ শিখতে যাবেন, আপনি 20-এর মধ্যে 8ও পাবেন না। তো আপনি যখন ধরবেন ফ্রি হ্যান্ড, মানে একদম আপনার ব্রেইনের সকল প্রতিবন্ধকতা ছেড়ে দিয়ে আপনি যখন 20-এ 14 পাওয়ার জন্য আপনি নামবেন, তখন আপনি 12, 13, 14 আপনি পাবেন। কারণ হচ্ছে অনুবাদের সাবলীলতা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ নাম্বারটা এনে দেয়। ওই একই রকম ভাবে আমরা শিখতেছি টেন্স, শিখতেছি সেন্টেন্স ফরমেশন, তো অনুবাদের ক্ষেত্রে আপনাকে একইভাবে ভাবতে হবে। এবং কিন্তু ভাইস ভার্সা, বাংলার ক্ষেত্রেও এই বাংলা থাকলেও দেখেন, আপনাকে যদি আমি এই বাংলাটা দেই, এই বাংলা দিয়ে যদি ইংরেজিতে অনুবাদ করতে দেই, অধিকাংশই লিখবেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর flood in Bangladesh is climate change, বা climate change is the most important reason for floods in Bangladesh হচ্ছে। বাট সামগ্রিকভাবে একটা দিক, একটা নিজের ভাষা প্রকাশ করতে হলে আপনাকে একটু ইম্প্রোভাইজ করতে হবে। ইনফ্যাক্ট এই ইম্প্রোভাইজেশনটাই হচ্ছে আপনাকে একটা ভালো মার্কস আনবে। এইটাই হচ্ছে আমাদের স্টুডেন্টদের অধিকাংশের অ্যাপ্রোচগত ভুল, যে আমরা ভেবে নেই প্রত্যেকটা শব্দকে শব্দের মতো, প্রত্যেকটা মানে শব্দের ক্রমকে মেইনটেইন করে আমাদের অনুবাদ বা নতুন বাক্য ক্রিয়েট করতে হবে। ব্যাপারটা এরকম না। অনেকে ভাবছেন এখানে ট্রান্সলেশন ঢুকে গেল কেন? ভাই, সেন্টেন্স ফরমেশনের সাথে ট্রান্সলেশন রিলেটেড। এতক্ষণ ধরে এই কথাটাই বলতেছিলাম, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। একটু কি আইডিয়া পাচ্ছেন? একটু আইডিয়া পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন তো, বা জুমে যারা আছেন একটু জুমে কমেন্ট করেন। অধিকাংশ স্টুডেন্ট তো আমাদের জুমে, প্লিজ একটু কমেন্ট করেন আপনারা। কনভারসেশন বলতে বলি নাই, মানে পার্সপেক্টিভটা বুঝতে পারতেছেন? আমরা কিন্তু বেসিক মডিউলে আছি, বাট মানে হোয়াট আর উই আর ট্রাইং টু ডু, যে আমরা এমন এক্সাম্পলগুলো নিব, এই এক্সাম্পলগুলা আমাদের মেমোরিতে চলে আসলে এগুলাকে আমরা পরীক্ষার খাতায় সেল করতে পারবো। এটা গুরুত্বপূর্ণ। গ্রামার আপনি অনেক বুঝেন, অনেক পণ্ডিত আপনি, পরীক্ষার খাতায় ঘোড়ার ডিমও লিখতে পারেন না, ওইটার তো কোনো লাভ নাই ভাই। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালিটিতে বিশ্বাস করি। ঠিক আছে, এজন্য আমি বললাম না যে একটা কন্টেন্ট লাইনস, আপনি প্রত্যেকটা লাইন দেখবেন প্রাসঙ্গিক, এবং কোনো লাইন আপনার স্কিপ করার মতো না। ঠিক আছে, যারা ফেসবুকে আছেন, ফেসবুক লাইভটাতে আমাকে ফোনটা দিও তো, যারা ফেসবুকে আছেন প্লিজ, হ্যাঁ, লেট মি নো, আপনারা একটু আমাকে জানান। ওকে, তো এই যে আমরা এই বাক্যগুলো, আপনারা যদি বলেন আমাদের কিছু ডেমো বাক্য, আগে বলছি কিছু সারপ্রাইজ আছে, সারপ্রাইজ এলিমেন্টগুলো পরে থাকুক, ওগুলো আমি মানে আমাদের শেষ 5টা ক্লাসে আমরা কিছু এমন কিছু টুল নিব, যে টুলগুলো নিলে আপনারা অনেক খুশি হবেন, ওই যে বলে না, আপনাদের অনেক মানে ফায়দা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, লেটস সি। আসেন, আপনাদের কাজ থাকবে এরকম, আমি আজকে কয়েকটা এরকম ডেমো দেখাবো, আপনাদের প্রত্যেকের কাজ থাকবে। আজকে আমরা এরকম বোধহয় 18-20টা বাক্য বোধহয় লিখেছি, কয়টা জানো? গোটা 20। তো প্রত্যেকটা বাক্যের একটা ডেমো ট্রান্সলেশন, যারা আমার ব্যাচের স্টুডেন্ট প্রত্যেকে, আমি একটা আজকের ক্লাসের যে আপনাদের লাইভ স্ট্রিম হচ্ছে, এটা তো জুমে আপনারা ক্লাস করতেছেন, পাশাপাশি সিক্রেট গ্রুপের লাইভ স্ট্রিমও হচ্ছে, কারণ আপনাদের এই ভিডিওটা তো সারা জীবন থাকবে। তো এই যে লাইভ স্ট্রিমটা হচ্ছে, এটার নিচে প্রত্যেকেই যারা আমার অ্যাডমিটেড স্টুডেন্টস, আমি কেন এত অল্প সংখ্যক স্টুডেন্টদের নিয়ে কাজ করি, যাতে আপনার সাথে আমার মানে কি বলবো আসলে ইন্টারাকশনটা প্রপারলি হয়। প্রত্যেকেই যারা লাইভ ক্লাস করতেছেন এবং যারা ক্লাসটা করবেন আজকের মধ্যে, আপনাদের কাজ হচ্ছে যতগুলো বাক্যের আমরা ফরমেশন দেখব, প্রত্যেকটা বাক্যের সাবলীল অনুবাদ, আপনার নিজের ভাষার সাবলীল অনুবাদ, বাংলায় অনুবাদ। ঠিক আছে, একটা করে লাইন, এবং আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, প্রত্যেকটা শব্দ ধরে ধরে অনুবাদ করা যাবে না, অনুবাদ করতে হবে ভাবানুবাদ। এইটা আপনাদের টাস্ক, মানে এতদিন যা করছেন তার উল্টা কাজ করাবো, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, ধরে ধরে এত কিছু চিন্তা হবে না। এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বলতে কি আমাদের ওই পোস্টার মধ্যে আপনারা নিজেরা ওইটা লিখে খাতার মধ্যে যদি লেখেন, এই 18-20টা বাক্যর মতো আছে, এই 20টা বাক্য লিখে একদম ছবি তুলে পোস্ট করে দিবেন, বা যারা এমনি টাইপ করতে পারেন টাইপ করে দিবেন। আমি প্রত্যেকেরটা দেখবো, আমি প্রত্যেকেরটা ইন্টারাক্ট করব। এইখানে 1000 হলে আমার পক্ষে সম্ভব ছিল না, আপনারা আছেন 80 জন 100 জন, এইটা আমার পক্ষে সম্ভব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? প্লিজ মেক শিওর এই কাজটা আপনারা করতেছেন। হ্যাঁ, যারা আমাদের সিক্রেট গ্রুপে আছেন, যারা অ্যাডমিটেড স্টুডেন্ট, তাদের জন্য এটা। ওকে, এনিওয়েজ আসেন, এরপর আমরা যাচ্ছি, এটা বোধহয় হয়ে গেছে, একটু লক্ষ্য হলো তো, আচ্ছা পেয়েছি। ওকে, এরপর দেখেন, এরপর আমরা কি বলছি, বাংলাদেশ রিলাইজ হেভিলি অন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফর ইকোনমিক স্টেবিলিটি। দেখেন, বাংলাদেশ সেম ক্ষেত্রে সাবজেক্ট আমার সিঙ্গুলার এন্টিটি, তাহলে ভার্বের শেষে কি হবে? একটা এস বাই এস। রিলাই মানে কি? নির্ভর করা। রিলাই হচ্ছে আমার মূল ভার্ব, নির্ভর করা। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে বলতেছি এবং আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, অবশ্যই আমার ভার্বের শেষে কি হবে? একটা এস বাই এস যোগ হবে।
তাহলে বাংলাদেশ রিলাইজ, এই সাবজেক্ট, এই হচ্ছে আমার ভার্ব, হ্যাঁ, হেভিলি অন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফর ইকোনমিক স্টেবিলিটি, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ বহুলাংশে নির্ভর করে তার কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস শিল্পের উপর, তাই না? এইটা আবার দেখেন, বাংলাদেশ হ্যাজ রিলাইড হেভিলি অন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফর ইকোনমিক স্টেবিলিটি, মানে বাংলাদেশ বরাবরের মতোই বা বাংলাদেশ সবসময়ই তার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গার্মেন্ট শিল্পের উপর নির্ভর করে এসেছে, তাই না? দেখেন তাহলে এখানে আমরা কি বললাম, ওই যে সিঙ্গুলার এন্টিটি বলে কে আসছে এখানে, হ্যাজ, হ্যাজের সাথে হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না, পারফেক্ট ফর্ম। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি বলেন এইটাকে, দেখেন দুইটাই কিন্তু সিমিলার সর্ট অফ ওয়েতে কিন্তু আপনার জন্য রেশনাল। এখন আপনি কোন টোনে আপনার বক্তব্যের মূল মোডটা কি তার উপর ভিত্তি করে কিন্তু আলটিমেটলি দেখা যাবে আপনি কি করবেন, আপনি যেভাবে এক্সপ্রেস করতে চাচ্ছেন তার উপর কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করতেছে। তাহলে এখন ধরেন আপনি এটাকে আপনি বাংলা করেন, ওই বাংলার আবার ইংলিশ চিন্তা করেন, তখন দেখবেন কোরিলেশনটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে বাংলাদেশ হ্যাজ রিলাইড, তাহলে কি বাংলাদেশ, আমরা যদি বলি বাংলাদেশ তার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, বা আপনি এভাবে লিখতে পারেন, চাইলে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আগে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলা ইংলিশ, এগুলা ট্রান্সলেশন ক্লাসে আমরা বিস্তারিত শেখাবো। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য যদি অনুবাদ করতে হতো, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য। এখন কথা হচ্ছে কারো কাছে যখন আপনি অনুবাদের মধ্যে পার্টিসিপেট করবেন, এই স্টেবিলিটি মানে কি আপনি ভুলে গেছেন, বা স্টেবিলিটি মানে যে স্থিতিশীলতা সেটা আপনার মনে নাই বা আপনি জানেন না, ইউ ডোন্ট নিড টু ওরি এ সিঙ্গেল বিট, হ্যাঁ, আপনার একটুও চিন্তা করার দরকার নাই। হোয়াট ইউ ক্যান ডু, তাহলে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা আসলে কি আপনি বলতে চাচ্ছেন, আচ্ছা অর্থনৈতিক উন্নয়নের জন্য লেখেন, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশ কি গার্মেন্ট শিল্পের উপর নির্ভর করছে। ওই যে আগে বললাম 20-এ 20 তো আপনার পড়ার দরকার না, আপনি থেমে থাকবেন না, স্টেবিলিটি শব্দটা আপনি জানছেন না বিধায়। কারণ দিন শেষে একটা পারফেক্ট অনুবাদের মূল ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটা হচ্ছে মূল ভাবটাকে প্রকাশ করা যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে আবার বললাম, এটা তো আপনাদের টাস্ক, হোমওয়ার্ক, আমি লিখে দিচ্ছি কেন, এগুলো আমি দিব না। প্রথম দুইটার মধ্যে আমি ডেমো দেখিয়েছি, ভাবানুবাদ করবেন, ঠিক আছে? প্রত্যেকটা যদিও সিঙ্গেল লাইন, আইসোলেটেড লাইন, কিন্তু টাস্ক হচ্ছে প্রত্যেককে এটা ভাবানুবাদ করতে হবে, ঠিক আছে? এনিওয়েজ, তাহলে বাংলাদেশ কি হ্যাজ রিলাইড হেভিলি অন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফর ইকোনমিক গ্রোথ, মানে আপনি যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে ফেলেন, আমি তো টেন্স শিখলাম, টেন্সের গঠনের ছদ্মবেশে এই বাক্যের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, বাংলাদেশ তার অর্থনৈতিক স্থিতিশীলতা বা অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু কি গার্মেন্টসের উপর ডিপেন্ড করে? আমরা না আইডিয়া জেনারেশন ক্লাসে শিখলাম গার্মেন্টস তো গুরুত্বপূর্ণ, রেমিটেন্সও তো গুরুত্বপূর্ণ। আমার রেমিটেন্স নিয়ে যদি আমি কোনো একটা বাক্য তৈরি করতে চাই, আমি প্রথম রেমিটেন্স নিয়ে আমার কোনো একটা জিনিস লিখতে হচ্ছে, লিখলাম বাংলাদেশ হ্যাজ রিলাইড হেভিলি, অথবা বাংলাদেশ রিলাইজ, এটা তো চিরন্তন সত্য কথা, হেভিলি অন কি, অন ইটস রেমিটেন্স ফর ইকোনমিক স্টেবিলিটি। বাংলাদেশ এটির কি রেমিটেন্সের উপর বা প্রবাসী আয়ের উপর কি জোরালোভাবে সে নির্ভর করে, তার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ কিসের উপর নির্ভর করে, রেমিটেন্সের উপর নির্ভর করে। আপনি এখানে এই ইকোনমিক স্টেবিলিটি, সরি, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যায় বদলে, অন দি গার্মেন্ট ইন্ডাস্ট্রি বদলে আপনি এখানে রেমিটেন্স লেখেন, দেখেন নতুন বাক্য তৈরি হয়ে গেছে। আপনি এখানে এফডিআই লেখেন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট লেখেন, বাংলাদেশ ইজ হেভিলি অন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফর ইকোনমিক স্টেবিলিটি। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তো আমার বৈদেশিক বিনিয়োগও প্রয়োজন, বৈদেশিক বিনিয়োগও প্রয়োজন। আপনি যদি বলেন বাংলাদেশ রিলাইজ হেভিলি অন কি, বাংলাদেশ শুধু না, এনি কান্ট্রি রিলাইজ হেভিলি অন, আপনি যদি বলেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যে কোনো দেশ তার ব্যাংকিং খাতের উপর নির্ভর করছে কিসের জন্য, তার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, ঠিক আছে? যারা জুমে, অধিকাংশই আমাদের জুমে আছেন, মূল কনসেপ্টটুকু বুঝতে পারছেন কিনা দেখেন। আপনি যখন একটা বাক্যকে আপনি নিচ্ছেন, ওইটাকে আপনি সাচ হিসেবে চিন্তা করবেন, হ্যাঁ, শ্যাডো হিসেবে, ডেমো হিসেবে চিন্তা করবেন, এবং এই একটা বাক্যকে আমরা ক্যাপিটালাইজ করে আমরা মাল্টিপল বাক্য তৈরি করব। যারা জুমে আছেন, অধিকাংশ প্রার্থী আমাদের জুমে, প্লিজ লেট আস নো। ফেসবুকে যারা আছেন, ফেসবুকে স্বল্প সংখ্যক, কারণ সবাইকে আমরা জুমে ট্রান্সফার করেছি। আলটিমেটলি আপনারা মানে লেট মি নো, হ্যাঁ, বুঝতে পারছেন কনসেপ্টগুলো কি, আমরা আগে কেন ওই ক্লাসগুলো আমরা আগে নিয়েছি, বা আমরা আগে আইডিয়া জেনারেশনের যে সেশনটুকু ওইটুকু আমরা কেন আগে নিয়েছি, যাতে এটার একটা কম্বিনেশন হয়। এখানে প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা ক্লাস পূর্বে নেয়া বা পরবর্তী নেয়া ক্লাসকে কমপ্লিমেন্ট করবে, এটা আপনি নিশ্চিত থাকেন। এবং বাই দ্য এন্ড অফ দিস কোর্স আপনি সবকিছু যখন আপনি একটা অ্যাকুমুলেটেড আউটকাম যখন আপনি চিন্তা করবেন, তখন দেখবেন ইয়েস, ইউ আর নাও অন এ ফার বেটার শেপ দেন ইউ আর প্রিভিয়াসলি, ঠিক আছে? এনিওয়েজ, দেখেন
সাইক্লোনস, বাক্যটা ছিল কি দেখেন, সাইক্লোনস বা ফ্লাডস, এগুলাকে একটা দুর্যোগ, এগুলাকে দুর্যোগ, এবং আমি প্লুরাল ফর্মে লিখতেছি, সাইক্লোনস বা ফ্লাডস ফ্রিকুয়েন্টলি ডেভাস্টেট পার্টস অফ বাংলাদেশ। ডেভাস্টেট হচ্ছে ভার্ব, ডেভাস্টেট মানে ধ্বংস করা, হ্যাঁ, কোনো কিছু ক্ষতিগ্রস্ত করা, খুব চূড়ান্ত ভাবে ক্ষতির শিকার করানো, হ্যাঁ, এগুলোকে বলা হয় ডেভাস্টেট। তাহলে সাইক্লোনস বা ফ্লাডস ফ্রিকুয়েন্টলি ডেভাস্টেট পার্টস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অংশে প্রায়ই কি করে, সাইক্লোন, ঘূর্ণিঝড় বা বন্যা বা আপনি অন্য যে কোনো একটা দুর্যোগের কথা বলেন, প্রায়ই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে বা বাংলাদেশের বিভিন্ন অংশ কি ধ্বংসপ্রাপ্ত করে। এখন যদি দেখেন ডেভাস্টেট, এটা যদি আপনি আক্ষরিক অনুবাদ শিখেন, ডিকশনারি থেকে অর্থ দেখেন, আপনি যে অর্থ পাবেন হচ্ছে কি, যে ভয়ঙ্কর ক্ষতি, ভয়ানক ক্ষতি, ক্ষতিগ্রস্ত করা। কিন্তু আপনার ভাবটা কি, যে সাইক্লোন, ঘূর্ণিঝড় বা হচ্ছে কি আমাদের বন্যা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগগুলো, ফ্লাডস লিখেছি, মানে প্লুরাল ফর্মে লিখেছি, হ্যাঁ, এটা কি, এই জন্য আমার সাবজেক্ট, এই জন্য আমার কি হয়েছে দেখেন, ভার্বটা কি হয়েছে, ভার্বের বেস ফর্মে বসেছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, এগুলো আমরা মূলত কশাসলি কি বলবো, আসলে কেয়ারফুলি কেয়ারলেস বলে না, ব্যাপারটা হচ্ছে ওইরকম, আমরা কেয়ারফুলি কেয়ারলেস থাকবো। যদি আপনি এখানে ফ্লাডস এর বদলে ফ্লাড দিতেন, ধরেন বা সাইক্লোনস এর বদলে সাইক্লোন দিতেন, তাহলে এখানে ডেভাস্টেটের বদলে কি দিতে হতো, আপনাকে ডেভাস্টেটস দিতে হতো, আপনাকে অবশ্যই এখানে ডেভাস্টেটস দিতে হতো, এখানে একটা এস যোগ করতে হতো। কারণ কি, কারণ তখন আপনার সাবজেক্টটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। তাহলে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার বা ভার্বের ফর্ম অনুযায়ী এখানে অবশ্যই আমাদের কি, ভার্বের আমার কি দিতে হবে, এস বাই এস যুক্ত ফর্ম দিতে হবে। তো লেখার সময় আমরা কন্টেন্ট জানি, কিন্তু যখন আমরা এই লেভেলের বেসিক ভুলগুলো আমরা করব, তখন কিন্তু আসলে আমরা কি করব না, ওই পরীক্ষকের কাছে এমনিতে আমরা ধরা খেয়ে যাচ্ছি যে আমাদের কোথায় কোথায় আমাদের ভুল কন্টেন্টগুলো আসতেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ইস্যু। তাহলে দেখেন, যদি আমরা এই যে একই রকম ভাবে সবসময় হয়, সর্বদা বিদ্যমান, অতীতেও হয়েছে, বর্তমানেও হয়, এরকম কনসেপ্ট, তাহলে কি, সাইক্লোনস এন্ড ফ্লাডস হ্যাভ ফ্রিকুয়েন্টলি ডেভাস্টেটেড পার্টস অফ বাংলাদেশ। এই বাক্যের কনটেক্সট বুঝতেছেন, কারণ আমরা কিন্তু কি প্রায়শই বিভিন্ন রকমের কি দেখা যায়, আমরা ন্যাচারাল ডিজাস্টার কিন্তু আমরা ফেস করি, এবং সেগুলোর কিন্তু আউটকামগুলো কিন্তু অবশ্যই ভালো হয় না, হ্যাঁ, তাই না? তাহলে আপনি এখন অন্য যে কোনো কিছু লিখতে পারেন, যদি মনে হয় যে না, এই প্রাকৃতিক দুর্যোগগুলা প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তাহলে এই বাক্যটাকে আপনাদের উচিত কি, আপনাদের হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা বাক্যের স্ট্রাকচার অনুযায়ী। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা বাক্য যে স্ট্রাকচার আমি কোড করে দিয়েছি, পিডিএফটা তো আপনারা পেয়ে যাবেন, যারা গ্রুপে আছেন আমাদের এনরোল, তাতে পিডিএফ পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটার প্রথম কথা হচ্ছে যে ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আগে অনুবাদ করতে হবে বাংলায়, বাংলায় অনুবাদ, এবং আগেই বলতেছি আক্ষরিক অনুবাদ গ্রহণযোগ্য না। আক্ষরিক অনুবাদ কখনো কখনো সঠিক, যেহেতু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বাক্য পড়তেছি, আক্ষরিক অনুবাদ সঠিক, কিছু কিছু ক্ষেত্রে সঠিক, কিন্তু যখন আমরা জোড়া দিয়ে একটা অনুচ্ছেদ পড়ি বা একটা প্যাসেজ ট্রান্সলেশন করি, সেই ক্ষেত্রে আক্ষরিক অনুবাদটা একটা বড় সড় রকমের ক্রাইম। তো এই ক্রাইম আমাদের করা যাবে না, এই জন্য আগেই বলছি, যারা আমাদের এনরোলড স্টুডেন্ট, ইতিমধ্যে অ্যাডমিটেড স্টুডেন্ট, অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে ভাবানুবাদ করতে হবে এই বাক্যগুলো যেগুলো প্রেজেন্ট করেছি, ভাবানুবাদ কিছুটা হলেও, যদিও বাক্য খুব সব মানে কি স্বল্প, তারপর আপনি কি করবেন, ভাবানুবাদ করবেন, এবং এই সেম স্ট্রাকচার আপনি আরেকটা বাক্য তৈরি করবেন, সিমিলার স্ট্রাকচারে সিমিলার মিনিং এক্সপ্রেস করে আপনি একটা বাক্য তৈরি করবেন। এটাই হচ্ছে আপনাদের হোম অ্যাসাইনমেন্ট 2। তো মানে অ্যাসাইনমেন্ট একটাই, তার দুইটা পার্ট, এক হচ্ছে আমাদের প্রদত্ত বাক্যগুলোর অনুবাদ, আর দুই হচ্ছে যেটা বললাম সিমিলার স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচারে আমাদের ডিফারেন্ট কনটেক্সটে আরেকটা বাক্য তৈরি করতে পারা, ঠিক আছে? এবং বাক্য তৈরিগুলো করার ক্ষেত্রে সমসাময়িক ইস্যুগুলোকে চিন্তা করবেন, ভাববেন, তার সাথে এগুলাকে অ্যাড করবেন, ঠিক আছে? এটাই ডেভেলপমেন্ট, এবং এটা আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মধ্যে আমি ফিডব্যাক দিব, ঠিক আছে? প্রত্যেককে ফিডব্যাক দিব, যারা যারা এটার যে ডেডলাইন আছে, আপনি আমার কোর্সে এনরোলড, আপনি আমরা মানে লাইফ টাইম ক্লাস রেকর্ড রাখছি, মানে আপনি 3 দিন পর দেখবেন, ব্যাপারটা এমন না। আজকে ক্লাস দিচ্ছি, হোমওয়ার্ক বলতে এই যে ক্লাসের লাইভ স্ট্রিমটা তো আমাদের সিক্রেট গ্রুপে আছে, আগামীকাল সকাল 10টার মধ্যে এইটুকু যেটুকু কাজ থাকবে, এটুকু সর্বোচ্চ আপনাদের 40 মিনিটের কাজ। তো 40 মিনিটের কাজ যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি সিরিয়াস স্টুডেন্ট না। তো সেই ক্ষেত্রে আপনি কি করেন না করেন, আপনাকে আমার কোনো চিন্তা নাই, প্লেন অ্যান্ড সিম্পল কথা। আগামীকাল সকাল 10টার মধ্যে যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাদের প্রত্যেককে ফিডব্যাক পাবেন, এরপর যারা করবেন থাকবে ওখানে, আপনি ফিডব্যাক পাবেন না। আচ্ছা, দ্য কান্ট্রি স্ট্রাগলস উইথ, দেখেন দ্য কান্ট্রি, দেশটি, বাংলাদেশকে আমি কোট করতে পারি, প্রোনাউন হিসেবে অন্য যে কোনো দেশকে বোঝাতে পারি। দ্য কান্ট্রি স্ট্রাগলস উইথ হাই লেভেলস অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। দ্য কান্ট্রি স্ট্রাগলস উইথ হাই লেভেলস অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মানে কোন একটা দেশ কি করে, উচ্চমাত্রার দারিদ্র্য এবং বেকারত্বে ভুগছে,
দেশটি উচ্চমাত্রার দারিদ্র এবং বেকারত্বে ভুগছে। ঠিক আছে, স্ট্রাগল মানে কি সংগ্রাম করা। এখন আপনি যদি এটা এই বাক্যের অনুবাদ করেন, দেশটি উচ্চমাত্রার দারিদ্র এবং বেকারত্ব নিয়ে সংগ্রাম করছে, হ্যাঁ হয়েছে, কিন্তু আপনি যদি বলেন উচ্চ দারিদ্র এবং বেকারত্ব দেশটির প্রধানতম সমস্যা, এইটা হচ্ছে আপনার ভাবানুবাদ ভিত্তিক ট্রান্সলেশনের দিকে আপনি মাত্র একটা স্টেপ নিচ্ছেন। ঠিক আছে, কারণ কি অনুবাদের ক্ষেত্রে যে আগের কথা এক কথা বারবার রিপিট করব না, তো এই সাহসটুকু আপনাদের কিন্তু ডেভেলপ করতে পারতে হবে। তাহলে দেখেন, দ্য কান্ট্রি স্ট্রাগলস উইথ হাই লেভেলস অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। আবার যদি বলি দ্য কান্ট্রি হ্যাজ স্ট্রাগলড উইথ হাই লেভেলস অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, আপনি বলতে পারেন ইন দ্য পাস্ট। আপনি ধরেন বাংলা এক্সপ্রেস করতে যাচ্ছেন যে দেশটি অতীতে, আপনি বর্তমানের উন্নয়ন নিয়ে বলবেন, হয়তো এখন আমাদের পভার্টি কম, আপনি প্রশংসা বা স্তুতিমূলক একটা লেখা লিখতেছেন, তাহলে আপনি তখন কি বলবেন? তখন অবশ্যই আপনি এটা বলবেন না, অবশ্যই আপনি এটা বলবেন যে দ্য কান্ট্রি দ্যাট হ্যাজ স্ট্রাগলড, হ্যাঁ, দ্যাট হ্যাজ স্ট্রাগলড উইথ হাই লেভেলস অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, ইজ নাও সিইং ব্রাইটার ডেজ। এই যে পরের ধাপটা পরে আসবো, সংযুক্তিকরণ আমি শেখাবো, হ্যাঁ, কিন্তু এই যে ধাপটা বুঝেন, তাহলে আপনি যখন বলতে যাবেন তখন কিন্তু মিনিং এক্সপ্রেস করার জন্য এই বাক্যটা আপনার জন্য আরো বেটার। তাহলে দেখেন এখানে দারিদ্র এবং হচ্ছে কি বেকারত্ব দুইটা সমস্যাকে ডেমো হিসেবে রেখেছি, আপনি অন্য যে কোনো সমস্যা এখানে ঢুকাইতে পারেন। দ্য কান্ট্রি হ্যাজ স্ট্রাগলড উইথ হাই লেভেলস অফ কি, হাই লেভেলস অফ ইনফ্লেশন, হাই লেভেল অফ ইনফ্লেশন হইতে পারে, ইনফ্লেশন প্রবলেম। আপনি বলতে পারেন হাই লেভেলস অফ কি, বা হাই অ্যামাউন্টস অফ, বা হাই নাম্বার অফ কি ন্যাচারাল ডিজাস্টার্স। তাহলে এই যে আপনি একটা কাঠামো হিসেবে ব্যবহার করেন, একটা দেশ কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং এখনো হয়, সেইটার একটা স্ট্রাকচার আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? আচ্ছা, তো এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিগুলো আপনাকে কিন্তু এনশিওর করতে হবে। হ্যাঁ, তো আমাদের এই রিটেন গেম চেঞ্জার ব্যাচে কিন্তু আমরা এই উইকে আমাদের অ্যাডমিশন মোটামুটি অলমোস্ট ক্লোজ। সো আমরা হচ্ছে এই সপ্তাহটাই শুধু, অর্থাৎ আগামী মঙ্গল বুধবার পর্যন্ত আমরা অ্যাডমিশন নিব, আর হয়তো আমরা অ্যারাউন্ড 7 জনের মতো আমরা অ্যাডমিশন নিব, এই 7 জনের মতো অ্যাডমিশন নিব। তো যারা আসলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, এটা 35টা ক্লাসের একটা প্ল্যান। সো মাত্র 3টা সেশন আমাদের কন্ডাক্টেড হয়েছে, এগুলো রেকর্ড আছে, বাকি সবগুলা এখন এই আমরা বেসিক মডিউল থেকে শুরু করছি। ইউ ক্যান জয়েন আস, এবং আমরা সবার জন্য ইউনিফর্ম রেখেছি। প্রথম ব্যাচ হিসেবে আমরা ইতোমধ্যে অ্যাডমিশন যারা নিয়েছে তারা 2500 এবং 3000 করে নিয়েছিল। 3000 যারা নিয়েছে তাদেরকে আমরা ফেরত দিয়ে দিয়েছি 500 ঘরে, তো 2500 করে নিচ্ছি। এই অফারটা আমরা স্ট্যান্ড বাই রাখবো, আর মোটামুটি আমরা 7 জন স্টুডেন্ট নিব। ঠিক আছে, তো যারা অ্যাডমিশন নিতে চান আপনারা আমাদের এই লাইভ চলাকালীন বা আজকে লাইভের পর যখন দেখছেন আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা এই ব্যাচে আসলে আমাদের অ্যাডমিশন ক্লোজ, আবার হয়তো মানে মিনিমাম 2 মাস 3 মাস পর যদি আসে এই ব্যাচে আসলে আসবে, আর না আসলে তো নাই। ঠিক আছে, হোয়াট এভার, ওটা পরের বিষয়টা আমরা জানি না। হ্যাঁ, এনিওয়েজ পরেরটা আমরা দেখি। দ্য কান্ট্রি নিডস, দেখেন এইটার সাথে রিলেট করে এখানে আমরা দুটা সমস্যাকে উল্লেখ করে বাক্যের ফর্ম দিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য কান্ট্রি, দেশ, একটা দেশ, এই জন্য আমার ভার্বের জিরো ফর্ম ছিল। আবার যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছি কি সিঙ্গুলার ছিল বলে হ্যাজ, স্ট্রাগল হচ্ছে ভার্ব সংগ্রাম করা, স্ট্রাগলড দিয়েছি, তাই না? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে সিমিলার সর্ট অফ ওয়েতে। দেখেন এখানে আমরা একটা জিনিস দিচ্ছি, দ্য কান্ট্রি নিডস হাই অ্যামাউন্ট অফ রেমিটেন্স and foreign direct investment বা FDI for the removal of poverty and unemployment। দেখেন এইটার কনটেক্সটে সিমিলার একটা বাক্য আপনাদের জন্য তৈরি করেছি, ওই একই রকম টেন্স বা রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যবহার। দ্য কান্ট্রি সাবজেক্ট হচ্ছে কি দেশের বা দেশটির কি প্রয়োজন, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে বলছি দেশের প্রয়োজন, কি প্রয়োজন? হাই অ্যামাউন্ট অফ রেমিটেন্স এন্ড FDI, অর্থাৎ উচ্চ মাত্রার উচ্চ পরিমাণের কি প্রবাসী আয় এবং বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। কেন প্রয়োজন? ফর মানে সবসময় বুঝবেন কি জন্য, কেন প্রয়োজন? ফর দ্য রিমুভাল অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ দারিদ্র এবং বেকারত্ব দূরীকরণের জন্য দেশটির উচ্চ মাত্রার বা উচ্চ পরিমাণের বা অনেক বেশি মাত্রায় রেমিটেন্স মানে কি প্রবাসী আয় এবং বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন, তাই না? তাহলে দেখেন এটাকে যদি আপনি ভাবানুবাদ করতে চান, যদি আপনি এভাবে লেখেন যে কি, আপনি যদি লেখেন অধিক পরিমাণ বা সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স বা ক্রমবর্ধমান, রেমিটেন্স বলতে কি প্রবাসী আয়, অর্থাৎ উচ্চ মাত্রার বা উচ্চ পরিমাণে বা অনেক বেশি মাত্রায় প্রবাসী আয় এবং বৈদেশিক বিনিয়োগ দেশটিকে দারিদ্র এবং বেকারত্ব থেকে মুক্তি দিতে পারে। ঠিক আছে, বা যারা ইনোভেটিভ করবেন, যখন এই বাক্যটা একটা প্যাসেজের অংশ হতো, দেশটিকে দারিদ্র এবং বেকারত্ব মুক্তির স্বাদ দিতে মানে সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদান হচ্ছে উচ্চ মাত্রার মানে কি উচ্চ প্রবাসী আয় এবং কি উচ্চ প্রবাসী আয় এবং বৈদেশিক বিনিয়োগ।
বা বলতে পারেন প্রবাসী আয় এবং বৈদেশিক বিনিয়োগের ক্রমবর্ধমান কি ধারাই পারে দেশটিকে দারিদ্র এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে। যখন একটা প্যাসেজের অংশ থাকবে তখন আপনার এই সিমিলার এই যে মূল ভাবটা ভাবের প্রকাশ হবে এভাবে। সাবলীল বাংলা করার জন্য নতুন শব্দের আমদানি করবেন, কিছু শব্দ আপনি কি করবেন এক্সপোর্ট করে দিবেন, বাদ দিয়ে দিবেন। আবার এই যে বাংলাটা করলাম, তাহলে আমি যদি যে বাংলাটা বলেছি যে উচ্চ কি দারিদ্র এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য দেশটির প্রয়োজন উচ্চ মাত্রার প্রবাসী আয় এবং কি বৈদেশিক বিনিয়োগ, এই কথাটা বললাম। এইটাকে ইংলিশ করতে গেলে আবার এই ট্রেন্ড ফলো না করে আপনি কিন্তু এইভাবেই লিখতে পারেন। আবার সহজ করে লিখবেন, দ্য কান্ট্রি নিডস হাই অ্যামাউন্ট অফ রেমিটেন্স এন্ড এফডিআই ফর দ্য রিমুভাল অফ পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। সো এগুলা একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। এই কথাগুলো আমরা আসলে বলি না, একটা হোক্স ক্রিয়েট করে রেখেছি আমরা। ঠিক আছে, না জানি রিটেন হচ্ছে সেই কি ওই যে আমরা যেমন বলি যে ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, তো এটা মনে হয় সেই ভদ্রপল্লীর লোকেদের জ্ঞান বা ভদ্রপল্লীর লোকেদের স্কিল বোধহয় শুধু। ব্যাপারটা মোটেও এরকম না। আপনার পছন্দের কাছের অনেক ভাই ব্রাদার আছে, দেখবেন জব পাইছে, ব্যাংকে মানে চাকরি করতেছে, এই করতেছে, বাট তার মানে সে যে খুব ভালো ইংরেজি লিখে হয়েছে, ব্যাপারটা কোনোভাবে এরকম না। বরং আমরা এখানে যে মেথডগুলো বলতেছি, আপনারা প্রত্যেকেই শতভাগ পারফেকশন অ্যাচিভ করতে গিয়ে আপনারা সব থেকে মিজারেবলি ফেল করেন। কারণ যে আসলে দুর্বল, তার দুর্বলতার জায়গাগুলো তো অবশ্যই একদম খুব মাইনুট জায়গাতে এবং খুব মানে বেসিক জায়গাতেই। তো এই ব্যাপারটাকে আমরা অ্যাড্রেস করি না। কথাগুলো বুঝতে পারছেন কিনা, যারা ফেসবুক লাইভে আছেন, যারা জুমে দেখছেন, প্লিজ লেট মি নো কথা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন কমেন্ট করবেন, আর আমি লাইভ স্ট্রিমটা এখন অফ করে দিব ফেসবুকে, যেটা আমি দিচ্ছি। হ্যাঁ, পার্টিসিপেশন ছাড়া এই ক্লাস নাই, কারণ রিটেন কোর্স মানেই হচ্ছে এটা কি সোকল বোরিং কোর্স। এখানে খুব বেশি জনতুষ্টিমূলক কথা, হ্যাঁ, বা চিপ মোটিভেশন, হ্যাঁ, এগুলো দেওয়ার আসলে সুযোগ নেই। এখানে আমাদেরকে রিয়েলিটি বুঝাইতে হবে, রিয়েলিটি বলতে হবে, কিন্তু রিয়েলিটিটা কিন্তু খুব ডিফিকাল্ট না, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা রিয়েলিটি যেটা ভাবেন খুব ডিফিকাল্ট করে ভাবেন, কিন্তু আদতে রিয়েলিটি এতটা ডিফিকাল্ট না, কোনোভাবেই না। ঠিক আছে, আসেন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, লেটস সি ইনফ্লেশন। দেখেন ইনফ্লেশন, তাই না, একটা প্রবলেম। হ্যাঁ, মূল্যস্ফীতি, ইনফ্লেশন এফেক্টস। দেখেন ইনফ্লেশন বলবেন ও কি সিঙ্গুলার না প্লুরাল? ওই যে আমি একটা কথা বলছিলাম, সিঙ্গুলার প্লুরালের পর আবার বলছিলাম যে কাউন্টেবিলিটি দেখবেন, গণনাযোগ্য কি না কোনো কিছু। ইনফ্লেশনকে আমরা হাতে মুখে গুনতে পারি? কোনোভাবে আমরা গুনতে পারি না। তার মানে কি এটা একটা গণনাযোগ্য নয় এমন একটা কিছু, এটা পরিমাপযোগ্য। তাহলে অবশ্যই সে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তাহলে তার সাথে ভার্বের সাথে কি হবে? অবশ্যই এস বাই এস যোগ হবে। অনেকে ইনফ্লেশন নিয়ে অবশ্যই আমাদের বাক্যে এক্সাম্পল করতে হয়। আন্না রয়, সোহেল রানা, বলেন কি অবস্থা আপনাদের? বুঝতে পারতেছেন? স্পেসিফিক দুইজন কমেন্ট করেন। কিনে ফেলছে আপনাদেরকে, বলেন। তাহলে ইনফ্লেশন এফেক্টস দ্য কস্ট অফ লিভিং। এখানে এফেক্টস কেন দিলাম? এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। এফেক্ট কিন্তু একটা প্রবলেম ভার্ব। একটা আছে ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। হ্যাঁ, ইফেক্ট মানে প্রভাব, এটা হচ্ছে নাউন, আর এফেক্ট হচ্ছে ভার্ব, প্রভাবিত করা। হ্যাঁ, কিছু প্রবলেম ভার্বস আছে, তার মধ্যে কিন্তু এগুলো আছে। সকল কিছুর কম্বাইন্ড স্বাদ আসলে এখানে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই জন্য এই কন্টেন্ট গুলো মানে ইউনিক, তো এগুলো প্রিপেয়ার করতে প্রচুর টাইম এবং এফোর্ট আসলে প্রয়োজন হয়। ঠিক আছে, এনিওয়েজ। আচ্ছা, দেখেন এটা বলতেছি, দ্য গভর্নমেন্ট ইনফ্লেশন এফেক্টস দ্য কস্ট অফ লিভিং ফর ম্যানি বাংলাদেশিস। তো অনেক বাংলাদেশিদের জীবনযাত্রার মানকে কি করে? প্রভাবিত করে কে? এই ইনফ্লেশনটা কিন্তু প্রভাবিত করে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ইনফ্লেশন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানকে প্রভাবিত করছে, বা জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করছে, জীবনযাত্রার মানকে কমিয়ে দিচ্ছে। এখানে এফেক্ট আক্ষরিক শব্দ হিসেবে আসছে, গ্রামাটিক্যালি শেখা শেষ যে আমার কি সিঙ্গুলার এন্টিটি বা আনকাউন্টেবল এন্টিটি, এই জন্য আমি এখানে কি দিলাম, বা টপিক, আনকাউন্টেবল টপিক, এই জন্য আমার ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিটেড রুল। বাকি সব তো বাকি সব, তাই না? মূল ঘটনা তো এইখানে, সাবজেক্ট আর ভার্বের খেলাটা তো এইখানে। তাহলে ইনফ্লেশন এফেক্টস, ইনফ্লেশন কি করে? প্রভাবিত করে। কি প্রভাবিত করে? দ্য কস্ট অফ লিভিং ফর মেনি বাংলাদেশ। তাহলে জীবনযাত্রা যে খরচ বা ব্যয়, তাই না? ইনফ্লেশন বা মূল্যস্ফীতি বাংলাদেশিদের জীবনযাত্রার ব্যয়কে কি করছে? প্রভাবিত করছে, বা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে বলেন, জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করছে বলেন, সবই হবে যখন অনুবাদের কনটেক্সটে চিন্তা করবেন। ঠিক আছে, এই ভাবনাগুলো মস্তিষ্কের শেকলগুলোকে ভাঙাটা খুব জরুরি।
ওকে, তাহলে ইনফ্লেশন হ্যাজ এফেক্টেড দ্য কস্ট অফ লিভিং ফর মেনি বাংলাদেশিস। মানে এটা কি, এটা কোন টেক্সটে বলতেছি? অতীতের ঘটনা, কিন্তু যেটা এখনো বিদ্যমান, যে হয়তো এখন ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে। আপনি হয়তো বলবেন যে গভর্নমেন্ট ইজ টেকিং কি মেজার্স, সরকার নিয়েও আছে সামনে, সব কোয়ালিটি সেন্টেন্সই পাবেন যে কি ইনফ্লেশনটাকে কমব্যাট করার জন্য যা করণীয় গভর্নমেন্ট ইজ ডুইং, মানে এক্স্যাক্টলি দ্য থিংস দ্যাট আর রিকোয়ার্ড, তাই না? সেগুলো ধরন করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে তাহলে ইনফ্লেশন হ্যাজ এফেক্টেড, মানে ইতোমধ্যে ইনফ্লেশন কি করছে, এফেক্ট করেছে, ঠিক আছে? এগুলা কি করেছে, এফেক্ট ইতোমধ্যে করেছে। তাহলে এফেক্ট যদি ইতোমধ্যে করে থাকে, তার প্রভাব তো এখনো বিদ্যমান, এটা তো সহজেই এটা কি হয়ে যায় নাই, মানে ভ্যানিশ হয়ে যায় নাই, তাই না? এই জন্য আমরা কি দিব, ইনফ্লেশন হ্যাজ এফেক্টেড দ্য কস্ট অফ লিভিং ফর ম্যানি বাংলাদেশ। কারণ ইনফ্লেশন সব সময় প্রিভেইল করবে, সব সময় বিদ্যমান থাকবে, এমন কোনো ফেনোমেনা তো এটা না। তো এই জন্য কি পারফেক্টিভ ফর্মে ব্যবহার করাটা হয়তো আমাদের জন্য যুক্তিসঙ্গত। দুটাই হইতে পারে, ইট ডিপেন্ডস অন ইয়োর ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড ইয়োর ওয়ে অফ মানে কি বলবো, এক্সপ্রেসিং ইয়োর সেলফ। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটার করে। ওকে, এরপর দেখেন এই যে এখানে আসছি, তাহলে এখানে একটা বললাম একটা সমস্যা হইতেছে। তাহলে কি আমরা জেনারেলি যে কোনো প্রবলেম অ্যাড্রেস করার জন্য আমরা গভর্নমেন্টকে বলি হ্যাঁ আপনারা আদাব, জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, ভালো আছেন আপনি? আচ্ছা, আমার কাছ থেকে শিখতে পারছেন, হ্যাঁ আই এম গ্রেটফুল যে আপনাকে কিছুটা হলেও যদি কোনো কিছু শেখাতে পারি সেটা অবশ্যই আমার জন্য প্লেজার। হ্যাঁ, আচ্ছা, দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টস, গভর্নমেন্ট একটা সিঙ্গুলার এন্টিটি, সরকার, সরকার, ঠিক আছে? দ্য গভর্নমেন্ট, এই জন্য আমি কি বলছি, ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট হচ্ছে ভার্ব, মেইন ভার্ব ইমপ্লিমেন্ট, তার অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। হ্যাঁ, ইমপ্লিমেন্টস, দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টস, সরকার বাস্তবায়ন করে। কি বাস্তবায়ন করে? ভ্যারিয়াস পলিসিস টু অ্যাড্রেস ইকোনমিক ইস্যুস। অ্যাড্রেস মানে কিন্তু এখানে ঠিকানা না, মানে কোনো সমস্যার সমাধান অর্থে, যে ধরুন একটা প্রবলেমকে আপনি আপনি বলি না এই সমস্যাটা নিয়ে তুমি ভাবো, ওইটাকে ইংলিশে বলা হয় অ্যাড্রেস করা। কোনো প্রবলেমকে অ্যাড্রেস করা মানে আমলে নেয়া, কোনো সমস্যাটাকে আমলে নেয়া, ঠিক আছে? অভিজিৎ সাহা কখন জয়েন করছেন বুঝতে পারতেছেন কিনা? জানান। হ্যাঁ, আন্নারাও কমেন্ট করছেন। হ্যাঁ, সোহেল রানা ভাই কি অবস্থা বলেন তো? সো এখানে বুলশিটিং এর কিছু নাই, আমাদের বেসিক কনসেপ্টের জিনিস এটা। প্রত্যেকটা ক্লাসের লিমিটেড মানে আমাদের জায়গাগুলো দেয়া আছে, এবং ওই যে বললাম একটা মালা গাঁথতে যেমন অনেকগুলা মুক্তার প্রয়োজন হয়, সো প্রত্যেকটা জিনিস আসলে আপনি ওইভাবে ভেবে নেবেন। হ্যাঁ, এক একটা ক্লাস আসলে আপনার পরিপূর্ণ জব পাওয়ার যে মালাটা আপনি গলায় পড়তে যাচ্ছেন তার এক একটা আপনার হচ্ছে মনে করেন যে স্টোনস, হ্যাঁ সবকিছুই আপনার আলটিমেটলি প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টস ভ্যারিয়াস পলিসিস টু অ্যাড্রেস ইকোনমিক ইস্যুস। এটা একটা জেনেরিক বাক্য রাখছে, ইকোনমিককে লাল করছে একটা বিশেষ কারণে। তাহলে কি সরকার কি করতেছে, বিভিন্ন নীতি বাস্তবায়ন, মানে অর্থনৈতিক কি অর্থনৈতিক বিষয়গুলোকে কি অর্থনৈতিক বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য বা অর্থনৈতিক বিষয়গুলোকে আমলে নেওয়ার জন্য বিভিন্ন নীতি প্রণয়ন করছে, বিভিন্ন নীতি বাস্তবায়ন করছে, তাই না? দেখেন তাহলে এই যে আপনি জেনেরিক ইমপ্লিমেন্টস, এটাতে মনে হচ্ছে এটা গভর্নমেন্টের কাজ। এইটা যদি আপনি বলেন একটা স্টেটমেন্ট হবে, the government has implemented various policies to address economic issues. অর্থনৈতিক বিষয়গুলোকে আমলে নেওয়ার জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন কিছু কি করেছে, বাস্তবায়ন করেছে। এখন দেখেন ইকোনমিকে লাল করছে এই কারণে, এটা তো একটা জেনেরিক সেন্টেন্স, তাই না? এন্ড ইকোনমিক ইস্যুস, ঠিক আছে বাদ দেন, পলিটিক্যাল ইস্যুস হইতে পারে, কোনো প্রবলেম হইতে পারে। ইকোনমিক শব্দটা কি, এইটা পার্টস অফ স্পিচের ক্লাসে দেখবেন এই বাক্যটা এক্সাম্পল হিসেবে কোট করতেছি। ইকোনমি, অর্থনীতি, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? এটার সাথে যখন দেখেন আইসি, এটা হচ্ছে একটা সাফিক্স। এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত হয় হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেমন ডিপ্লোম্যাট। হ্যাঁ, ডিপ্লোম্যাট কি একটা নাউন, যখনই আমি বলবো ডিপ্লোম্যাটিক এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ ইট মাইট বি এ পজিটিভ আইটেম, হ্যাঁ এটা কোন নেগেটিভও হইতে পারে, কিন্তু হইলেও যে কোনো কিছুকে কিন্তু আপনি আলটিমেটলি এই সকল জায়গাগুলো আপনি দিতে পারেন। যেমন আরেকটা কমন সাফিক্স আছে যেটা দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি হয়, সেটা কি এল। যেমন পলিটিক্স, পলিটিক্স থেকে কোন শব্দ আসছে পলিটিক্যাল। পলিটিক্যাল। মিউজিক থেকে আসছে মিউজিক্যাল। হ্যাঁ, এরকম। তো ধরেন আপনি দিলেন হ্যাঁ টু অ্যাড্রেস পলিটিক্যাল ইস্যুস, হইতে পারে। হ্যাঁ, আপনি বলেন আলটিমেটলি কোন শব্দগুলোকে এখানে থার্ড ফেজ আমরা যখন পার্টস অফ স্পিচ নিয়ে পড়বো, শুরুর দিকের ক্লাসগুলোতে আমরা যে বাক্যগুলোকে এক্সাম্পল হিসেবে কোট করছি, আমাদের এই বাক্যগুলাতে
কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আমরা এই বাক্যগুলোকে নিয়ে আবার খেলবো, ওদেরকে চেনার চেষ্টা করব, এবং একটা অ্যাডজেক্টিভের পরিবর্তে ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে হয় এগুলো নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, অ্যাডজেক্টিভের বদলে অ্যাডজেক্টিভ, নাউনের বদলে ভিন্ন নাউন, তখন দেখবেন আপনার কি সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিংটা আরো গ্রো করছে। ওকে, সিমিলার সর্ট অফ ওয়েতে দেখেন, আমরা যদি বলি এইটা আমরা আগে দেখি, গভর্নমেন্ট নিয়ে মাত্র বলছি গভর্নমেন্ট হচ্ছে সিঙ্গুলার এন্টিটি, তাহলে গভর্নমেন্ট নিডস টু ইমপ্লিমেন্ট, এতক্ষণ কিন্তু দেখেন এটা আবার কি আমরা জানি মডাল ভার্ব নাকি, বা ইনফিনিটিভ বলতে ভার্বের একটা ব্যাপার আছে, আমরা জানি না, জানি যে টু এর পর সাধারণত কোনো ভার্ব যখন বসে সেই ভার্বের কোন ফর্মটা বসে, ভার্বের অবশ্যই বেস ফর্মটা বসাতে হয়, এটা রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মে পড়েছেন। আবার গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, এই জন্য এই যে আমার কি হয়েছে ভার্বের শেষে এস যোগ হয়েছে। নিড মানে কি প্রয়োজন, দা গভর্নমেন্ট নিডস টু ইমপ্লিমেন্ট ভ্যারিয়াস পলিসিস টু অ্যাড্রেস ইকোনমিক ইস্যুস, ওই যে সরকারের কি করণীয় ওই টাইপের কথাবার্তা বললাম। তো আপনি শেপ বা রূপটাকে চেঞ্জ করেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ নিডেড টু ইমপ্লিমেন্ট, এই ক্ষেত্রে দেখবেন এটার থেকে এইটা মোর সুইটেবল, এখানে পারফেক্টিভ রূপটা আমাদের ওই রাইটিং পিসে প্রয়োগযোগ্য, তুলনামূলক কম প্রয়োগযোগ্য, এটার থেকে এটা কিন্তু বেটার সুইটেড, কারণ এটা সার্বজনীন একটা বাক্য, তাই না? তাহলে এই বাক্যগুলোর ক্ষেত্রে দেখেন, তাহলে আমরা কি কোন রূপটা ইউজ করলাম, এখানে যদি কোনো প্লুরাল এন্টিটি দিতাম সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি হইতো, এখানে নিডস না দিয়ে নিড দিতে হইতো। এই যে জায়গাগুলোতে যখন ভুলগুলা হয় তখন আপনার লেখার গুণগত মানটা খুব ড্রাস্টিক্যালি এবং খুব বাজেভাবে ফেল করে, মানে ফল করে। ঠিক আছে, এবং পরীক্ষক চাইলেও আপনাকে খুব বেশি ভালো মার্ক উনি তখন দিতে পারেন না। ঠিক আছে, এটা ওনার পক্ষে আলটিমেটলি পসিবল হয় না। এগুলো হচ্ছে খাতায় মানে আপনার পরীক্ষকের সাথে আপনার একটা মানে কি বিকর্ষণ তৈরি করে দেয়, আপনাকে ডিট্যাচ করে দিবে। মোহাম্মদ ইউনুস ইন্সপায়ার্স গ্লোবাল এফোর্টস ইন পভার্টি অ্যালিভিয়েশন থ্রু ইনোভেটিভ ফাইন্যান্স, অর্থাৎ উদ্ভাবনীমূলক অর্থায়নের মাধ্যমে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে মোহাম্মদ ইউনুস কি বৈশ্বিক প্রচেষ্টাকে উনি অনুপ্রাণিত করেছেন। এই যে আমি কথাগুলো বললাম, অনুবাদের কনটেক্সটে পরে আসি, অনুবাদের কনটেক্সটে কিন্তু কিছু বোঝা গেল না। মূলত কথা হচ্ছে দারিদ্র বিমোচনের জন্য বৈশ্বিক সকল প্রচেষ্টাকে বা পুরো বিশ্বের সকল প্রচেষ্টাকে বা অধিকাংশ প্রচেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেছেন, অনুপ্রাণিত করেছেন, বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মকাণ্ড বিশ্বব্যাপী দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা পালন করেছে। ইনোভেটিভ ফাইন্যান্স যদি আপনি ভুলেও যান বা যদি আপনি স্কিপও করে যান খুব বেশি সমস্যা হবে না। তো অনুবাদের ক্ষেত্রে এরকম সাহস রাখতে হবে। হ্যাঁ, এখন গ্রামারের কনটেক্সটে দেখি, তাহলে মোহাম্মদ ইউনুস আমার সাবজেক্ট সিঙ্গুলার, এই যে ভার্বের শেষে কি এস। আবার এই মোহাম্মদ ইউনুস যদি আমি বলি হ্যাজ ইন্সপায়ার্ড, আইডিয়ালি কোন হিউম্যান সম্পূর্ণ মানব জাতির কোন একটা অর্জন মানে অ্যাকমপ্লিশমেন্ট বা ব্যক্তিগত কোনো অর্জন, হ্যাঁ ব্যক্তিগত অর্জন, মানব জাতির কোনো অর্জন বা যেগুলোর প্রভাব এখনো বিদ্যমান, এই ধরনের বক্তব্যগুলো দিতে গেলে সাধারণত হচ্ছে আপনাকে সবসময় মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সব থেকে বেস্ট সুইটেবল ফর্ম। তো এই জন্য অবশ্যই এখানে আমাদের এইটা হচ্ছে বেস্ট সুইটেড, এই দুইটা জায়গাতে কিন্তু এখানে ছিল এইটা প্রেজেন্ট ইনডিফিনিটটা বেস্ট সুইটেড, এইটার থেকে ফার বেটার সুইটেড, আর এই দুইটার মধ্যে কিন্তু এইটা কিন্তু আমার বেটার সুইটেড, মানে এইটা কিন্তু বেশি প্রযোজ্য। ঠিক আছে, হ্যাজ ইন্সপায়ার্ড এটা বললে মনে হয় উনি অতীতেই তো ওনার কি ইনোভেটিভ ফাইন্যান্স বা উদ্ভাবনীমূলক অর্থায়ন, মাইক্রো ক্রেডিট, এই ধারণাগুলোর উনি প্রণয়ন করেছেন। 30 থিওরি ওনার থিওরি, এটা নিয়ে ভিডিও আছে, ভিডিও আপলোড করেছি, দেখে নিন সবাই। হ্যাঁ, পরবর্তীতে জব এক্সামগুলো কিভাবে কাজে লাগাবেন, যারা আমাদের প্রেজেন্টেশনের ক্লাসটা যারা দেখবেন, মানে যারা মানে আমাদের অ্যাডমিটেড আছেন তারা তো দেখবেনই, তখন বুঝবেন কেন আমি 30 থিওরির ভিডিওটা আগে দিছি, এত আগে তখন কেন তৈরি করেছি। আচ্ছা, তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। দেখে আমরা আর কিছু এক্সাম্পল দেখি। দেখেন প্রত্যেকটা ইস্যু বাংলাদেশ, আপনি এখানে আগে দেখেন, এইটা দেখেন ওয়েমেন কিন্তু একটা কি প্লুরাল ফর্ম, সবাই জানেন আপনারা, নাম্বার জেন্ডারের সহজ। এটা যতটা বেসিক হওয়ার কথা ছিল কি এখন মনে হচ্ছে কি এত বেসিক তো হচ্ছে না, বেসিকের সাথে সাথে কি অ্যাডভান্সের টাচ চলে আসতেছে না। হ্যাঁ, এটাই করার কারণ এগুলো আলটিমেটলি এখানে যে আপনার ওই থোর বড়ি খাড়া বড়ি থোর আপনি দেখতে আসেন নাই কোনোভাবেই। হ্যাঁ, তাহলে ওয়েমেন হচ্ছে প্লুরাল, ওয়েমেন অ্যাক্টিভলি পার্টিসিপেট, এই যে পার্টিসিপেট ভার্বের বেস ফর্ম হয়েছে আমার ইন দা ওয়ার্কফোর্স এন্ড এডুকেশন, অর্থাৎ কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বা অংশগ্রহণ করে। এটা হচ্ছে জেনেরিক প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি আমরা প্রেজেন্ট কি পারফেক্টে বলি ওমেন হ্যাভ অ্যাক্টিভলি পার্টিসিপেটেড, কিন্তু ওম্যান হইতো হ্যাভ না হয়ে কি হইতো হ্যাজ হইতো।
পার্টিসিপেট না হয়ে কি হইতো, পার্টিসিপেটস হইতো। তো এই বিষয়গুলো তো এখন ইতোমধ্যে বারবার রিপিট করছি, সো ইট মাইট সাউন্ড এ বিট রিপিটিটিভ, বা মানে কনটেক্সট হয়তো ধরতে পারছেন। এটা যদি অনুবাদ করেন কি অ্যাক্টিভলি যে লিখতেই হবে, সক্রিয় মানে অ্যাক্টিভলির বাংলা খুঁজে পাইতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার যদি মনে হয় অনুবাদ করতে হবে যে নারীরা কর্ম ও শিক্ষাক্ষেত্রে কি আপনার ব্যাপকভাবে অংশগ্রহণ করছে, খুব আইডিয়া, একদম পারফেক্ট অনুবাদ। সক্রিয়ভাবে যদি আপনি দেন, আপনি অনুবাদের ক্ষেত্রে যে মার্ক ক্যারি করতে পারেন বা আপনার অনুবাদের যে যোগ্যতা, আপনি যদি বলেন সক্রিয়ভাবে কি সরি ব্যাপকভাবে, এটাও ঠিক। হ্যাঁ, বা নারীরা কি নারীদের, আপনি যদি বলেন কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে, বা কর্ম ও শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, হ্যাঁ নারীদের অংশগ্রহণ কি মানে নারীদের অংশগ্রহণ ক্রমবর্ধমান, বা আপনি বলতে, হ্যাঁ এটা আপনি বলতে পারেন, এটাও হবে। তো আপনাকে যেটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এই বাক্যগুলো হয়তো আপনার পরিচিত আছে, কিন্তু যখন ট্রান্সলেশনের মতো বড় পার্ট আপনি ক্যাপচার করবেন বা আপনার মাথা থেকে বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করবেন, যেটাকে যেভাবে ভাবতেছেন এক্স্যাক্টলি সেভাবেই রূপদান যদি করতে চান, তাহলে আপনি বিপদে পড়বেন। এই জন্য এই ডেমোগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে গ্রামারের বেসিক আইডিয়া আপনাকে দিচ্ছে। ওকে, এরপর আমরা দেখি, এরপর আমাদের আর এই এক্সাম্পলটা আমরা একটু দেখবো। তাহলে গভর্নমেন্টের কথা আমরা বলেছি, দ্য গভর্নমেন্ট সাপোর্টস, এই যে বলেছি সরকার সিঙ্গুলার এন্টিটি, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সাথে এস বাই এস, দ্য গভর্নমেন্ট সাপোর্টস উইমেন্স রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ কি নারীর অধিকার এবং কি আমার কি লিঙ্গ বৈষম্য বা কি লিঙ্গ সমতা নীতি প্রণয়নে সরকার কি করতেছে, নারীদের সহায়তা করতেছে। এই তো, তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ সাপোর্টেড, এইটা দিলে দেখেন তাহলে কি অতীতেও করেছে, এখনো প্রভাব বিদ্যমান, দুটাই ব্যবহার করতে পারেন ডিপেন্ডিং আপন দ্য কনটেক্সট, আপনি বক্তব্য কিভাবে দিচ্ছেন, তাই না? আপনারা যারা জেনজি বা যারা তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু একটা শব্দ ব্যবহার সমস্যা আছে, একটা হচ্ছে অন্তস্তীয় আর একটা হচ্ছে রস্যই, এটা অনেকে বুঝেন না, ফেসবুক দেখলে বোঝা যায়। হ্যাঁ, লেখেন আমি খায় না, বাবা বা মা আমি খাই, ঠিক আছে। আবার কি লেখে সে খাই না, সে খায়। হ্যাঁ, রস্যই আর অন্ত্যেষ্টিয় এই ব্যবহারগুলো একটু দেখবেন ভাই, এটা খুব দৃষ্টিহানিকর, ঠিক আছে, দৃষ্টিকটু। এনজিওস, এই যে এনজিও গুলো প্লুরাল এন্টিটি, এই জন্য ওয়ার্ক, যদি এখানে এনজিওস না হয়ে হয়তো এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তখন হয়তো ওয়ার্কস, তখন এটা সিঙ্গুলার এন্টিটি হইতো, কিন্তু এনস আছে প্লুরাল দেখে এখানে যেমন এস হয়েছিল, এখানে কিন্তু এস হয় নাই। এনজিওস ওয়ার্ক টু ইমপ্রুভ দ্য স্টেটাস অফ ওমেন ইন রুরাল এরিয়াস। লক্ষ্য করে দেখেন, এই ওমেন দিয়ে যত বাক্য লিখলাম এগুলো কিন্তু সব ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড কোনো রাইট আপ যদি আপনি দিতে চান, তখন কিন্তু আপনি এই বাক্যগুলোকেও ব্যবহার করতে পারবেন, যারা তুলনামূলক দুর্বল পর্যায়ে নিজেদেরকে কাউন্ট করেন। কিন্তু আপনি গ্রামার শিখছেন যে এক্সাম্পল দিয়ে, সেই এক্সাম্পল যদি আপনার লেখার মধ্যে আপনি ইনকর্পোরেট করতে পারেন, আই থিঙ্ক ইন দ্যাট কেস ইটস কি বলবো, ইটস এ ম্যাটার অফ কি বলবো আসলে একটা এনথুজিয়াজম তো এটা ক্রিয়েট করতে পারেই। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো দেখবেন, যারা আরো ভালো লিখেন তারা তো লিখবেনই ভাই, তারা তো আর আমার এই কথার জন্য বসে রন নাই। একই রকম ভাবে দেখেন, আমরা ওমেনদের বলছি ওয়েমেন প্লুরাল লেড মানে নেতৃত্ব দেওয়া নিউমেরাস গ্রাসরুটস অর্গানাইজেশন অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী কি প্রান্তিক পর্যায়ে বিভিন্ন কি সংস্থার নেতৃত্ব দিচ্ছে কারা, নারীরা দেশব্যাপী, দেশের প্রান্তিক পর্যায়ে কি আপনি বলবেন যে কি এখন গ্রাসরুট মানে ঘাসের মূল, এইভাবে লেখার দরকার নাই। দেশের প্রান্তিক পর্যায়ে বা দেশের সর্বস্তরে নারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, বা নেতৃত্ব দেয়। আর হ্যাভ লেড মানে তারা দিয়েছে বা দিচ্ছে, ব্যাপারটা কি এটা হচ্ছে দেয় আর হচ্ছে দিচ্ছে এর মতো ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ, যেভাবে আপনি বলেন বা দেয়, দুই ক্ষেত্রে বাংলা দিয়ে ইংলিশকে ওইভাবে শব্দের কি বলবো, যে আই অয় এইভাবে আমরা গ্রামার ব্যাকরণ শিখতাম, অনেকে দিয়াছ ই আছে ওই টাইপের মানে ক্লিশে জিনিসপত্র থেকে আল্লাহর রাস্তে বের হয়ে আসেন। হ্যাঁ, দেখেন স্টুডেন্টস প্লে, স্টুডেন্টস কি দিছি, স্টুডেন্টস প্লুরাল, এই জন্য হচ্ছে প্লে মানে খেলা না, এই মানে হচ্ছে অবদান রাখা, প্লে ক্রুশাল রোল ইন অ্যাডভোকেটিং ফর পলিটিক্যাল চেঞ্জ ইন বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আনার ক্ষেত্রে ছাত্ররা সবচেয়ে জোরালো ভূমিকা রাখতেছে, ঠিক আছে, ছাত্ররা জোরালো ভূমিকা রাখে, আর এটা হচ্ছে রেখেছে। স্টুডেন্টস হ্যাভ প্লেড, যেটার প্রভাব এখনো বিদ্যমান, অবশ্যই এটা বেশি প্রিফার করবেন। স্টুডেন্টস হ্যাভ প্লেড এ ক্রুশাল রোল ইন অ্যাডভোকেটিং ফর পলিটিক্যাল চেঞ্জ ইন বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন বা রাজনৈতিক ধারার পরিবর্তন আনার ক্ষেত্রে ছাত্ররা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই যে দেখেন, এই যে অ্যাডভোকেটিং, এই যে এইটাকে স্টাইল হিসেবে এই শব্দটাকে হয়তো আপনি ইউজ করতেন না, কিন্তু গ্রামার শেখার বেসিক ক্লাসের এই সেশনটা থেকে এইটাকে আপনি একটা আউটপুট করে নেন, ও আচ্ছা এইভাবেও একটা শব্দকে বলা যায়।
কারণ আমরা তো এত ক্রিয়েটিভ রাইটার না, পত্রিকার আর্টিকেল যিনি লিখেন ওনার তো অনেক সময় থাকে ভাই, আপনার আমার মতো তো 10-12 মিনিটে পরীক্ষা দিতে হবে না, এই জন্য কিছু শব্দ আমাদের তৈরি করে নিয়ে যাইতে হবে। এখন তো একদম গাছের গোড়ায় থেকে তাল গাছের মাথায় আমরা উঠতে পারবো না, এটা পসিবল না। These are our last examples. তো দেখেন, স্টুডেন্ট মুভমেন্ট ফ্রিকোয়েন্টলি চ্যালেঞ্জেস গভর্নমেন্ট পলিসিস, সরকারের বিভিন্ন নীতিকে, হ্যাঁ, কারা প্রায়শই কি চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করা মানে আপনি কি বলবেন, সরকার বিভিন্ন নীতি নিয়ে প্রশ্ন তুলে, সরকার বিভিন্ন নীতি পুনর্গঠন করতে বলে, বা সরকার বিভিন্ন নীতি পুনর্গঠনের জন্য কি চাপ প্রয়োগ করে, কারা চাপ প্রয়োগ করে, স্টুডেন্ট মুভমেন্ট, ছাত্রদের আন্দোলন, ফ্রিকোয়েন্টলি, প্রায়শই, সব সময় অনুবাদ আক্ষরিক হওয়ার দরকার নাই। স্টুডেন্ট মুভমেন্ট হ্যাজ ফ্রিকোয়েন্টলি চ্যালেঞ্জড গভর্নমেন্ট পলিসিস। বুঝতেই পারতেছেন, দিস ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, দুইটাই কারেক্ট। তা আপনি কনটেক্সট অনুযায়ী ডেলিভার করেন। আসেন, স্টুডেন্ট লিডার্স বা কোঅর্ডিনেটরস, ছাত্র নেতা বা ছাত্র সমন্বয়কেরা, কোঅর্ডিনেটরস যদি বলি, সমন্বয়কেরা বা লিডার্স বা নেতারা, প্লুরাল, তাহলে আমার ভার্বের কি বেস ফর্ম, এমার্জ অ্যাজ কি ফিগার্স ইন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্টস, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে, সকল, আপনি যদি বলেন সকল আন্দোলনের ক্ষেত্রে বা সামাজিক এবং রাজনৈতিক সকল আন্দোলনের ক্ষেত্রে ছাত্র নেতা বা ছাত্র সমন্বয়কেরা কি করে, এমার্জ মানে আবির্ভূত হওয়া, অ্যাজ কি ফিগার্স, তারা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হন। অনুবাদ করতে চাইলে বলেন যে কোনো সামাজিক বা রাজনৈতিক আন্দোলনে ছাত্র নেতারা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আবির্ভূত হন। এমার্জের মিনিং যদি আপনি না জানেন, দরকার নাই তো এটাকে আক্ষরিক ট্রেন্ডে যাওয়ার, ঠিক আছে? তো এই সাহসটুকু রাখতে হবে যে আমরা যদি কনটেক্সট বুঝি আমরা লিখতে পারবো স্টুডেন্ট লিডার্স বা কোঅর্ডিনেটরস, প্লুরাল, এই জন্য হ্যাভ এমার্জড। এইটা এখন এই মুহূর্তে আপনি বলতে পারেন যে স্টুডেন্ট লিডার্স বা কোঅর্ডিনেটরস, ছাত্র আন্দোলনকারী বা সমন্বয়কেরা, প্লুরাল, হ্যাভ এমার্জ, তারা আবির্ভূত হয়েছে, অ্যাজ কি ফিগার্স ইন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্টস, সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনগুলোর ক্ষেত্রে, বা সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনগুলোর ক্ষেত্রে ছাত্র নেতারা বা সমন্বয়কেরা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। তাহলে দেখেন, রেগুলার আমাদের একদম সমসাময়িক প্রেজেন্ট কনটেক্সটে আমরা যে এক্সাম্পলস গুলো দিলাম, এগুলা কিন্তু সেই বেসিক গ্রামার, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার গুলাকে আমলে নিয়েই কিন্তু আমরা এই কন্টেন্ট গুলা ক্রিয়েট করলাম। কি বেসিক সেশনের এই পার্টে কিছু বুঝতে পারছেন, কি বোঝানোর চেষ্টা করছি, বা এতক্ষণ ধরে কি চেষ্টা করলাম বলেন তো? ফাইনাল কথা আছে আরো কিছু গুরুত্বপূর্ণ, একটু কমেন্ট করে জানান। ফেসবুকে যারা আছেন, জুমে যারা আছেন, প্লিজ লেট মি নো। ঠিক আছে, কনসেপ্টটুকু বুঝতে পারছেন? আমরা আসলে বেসিক মোডটাতে আমরা কিভাবে যাচ্ছি। এই বেসিক মোডের প্রথম 5 সেশনে 10টা কন্টেন্ট আমরা কভার করব, কিন্তু এরপর আরো যে এক্সক্লুসিভ 5টা থাকবে, এইগুলা দেখবেন আলটিমেটলি গেম চেঞ্জার একটা কনটেক্সট আসবে। যারা আসলে জুমে আছেন, আমরা এই মুহূর্তে আসলে আমাদের যারা এনরোল স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা সামগ্রিকভাবে যাব। তো এই কোর্সটা মানে এই ক্লাসটা তো আপনাদের আমাদের সিক্রেট গ্রুপে রেকর্ড করা থাকছেই, মানে যারা অ্যাডমিটেড আছেন সেইটার কমেন্ট বক্সে আপনাদের যে হোমওয়ার্কটা দিলাম, এই হোমওয়ার্কগুলা যারা আমাদের পেইড স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই দিয়ে দিবেন, যারা আমাদের এই লাইফটা দেখলেন। তো আমরা হচ্ছে এই সপ্তাহে আমাদের এই ব্যাচের অ্যাডমিশনটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আবার বলছি, আমাদের শুরুর যে অফার ছিল সেই 2500 টাকার অফারে আমাদের ফুল কোর্স বেসিক রাইটিং, যেখানে আমরা ফ্রি হ্যান্ড শেখাচ্ছি এখানকার 15টা, এবং আমাদের অ্যাডভান্স মডেলের 20টা, 35টা ক্লাসের এই ফুল কোর্স বিসিএস ব্যাংক সহ যে কোনো চাকরির পরীক্ষার আপনার রিটেন পার্টের ইমপ্রুভমেন্টের জন্য ইউ ক্যান জয়েন আস। আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের লেখার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবো, এবং অবশ্যই পরীক্ষা কেন্দ্রিক, এক্সাম সেন্ট্রিক চিন্তা ভাবনাটা, এক্সাম সেন্ট্রিক, মানে আপনার ক্লুলেস হয়ে আমি আপনাকে আইএলটিএস এর জন্য পড়াচ্ছি না, আমি আপনাকে ওই ছোট বাচ্চা না, বা আপনি স্পোকেন ইংলিশ শিখতেছেন না যেখানে আমি আপনাকে ওইভাবে গ্রামার দেখাবো। তো যেগুলো আমরা এমন ভাবেই দেখতে হবে যেগুলো আমরা আসলে পরীক্ষার খাতায় কাজে লাগাতে পারি, এবং প্রত্যেকটা বাক্য আমাদের ঠোরস্থ মতো হয়ে যাবে দেখতে দেখতে। একটা বাক্যকে আমরা 4-5 কনটেক্সটে দেখবো। যে প্যাসেজ দিয়ে আমরা রিডিং কম্প্রিহেনশন শিখবো সেই প্যাসেজ দিয়ে, হ্যাঁ এটার পিডিএফ আপলোড করে দিব, এটার পিডিএফটা আমরা গ্রুপে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, আপলোড করে ওই গুগল ড্রাইভে দেওয়া আছে, সিক্রেট গ্রুপে গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া আছে। তো সবার জন্য শুভকামনা। আজকে আপনারা যারা আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট জানেন আমি কিছুটা ইনজুর্ড, তারপরও পেইন কিলার নিয়ে আজকে কন্ডাক্ট করলাম একটা ক্লাস। বই তো এগুলো পরে কোন বইগুলো বলবো, এখন কোনো বই ফলো করার নাই ভাই। আমি বিভিন্ন ম্যাটেরিয়ালস দিব, ওগুলাই আগে, তারপরে কি বই পড়বেন না পড়বেন আপনারা নিজেরা ডিসাইড করে নেবেন ভাই। হ্যাঁ, আমার কোনো বই সাজেশনে কিছু নাই এখানে। মাঝখানে একটা বই বলতে পারি, বা যে বই বলতাম, যেহেতু এখন আমাদের একটা সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, বেশ কিছু বিষয় তার গুরুত্ব হারিয়ে ফেলছে, আবার বেশ কিছু বিষয় নতুন ভাবে গুরুত্ব পাচ্ছে। তো এইগুলো নিয়ে আমরা ক্লোজ গ্রুপে কথাবার্তা বলবো। হ্যাঁ,
এনিওয়েজ আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা রিটেন আসলে এই জার্নিটাতে পার্টিসিপেট করতে চাচ্ছেন, এটা তো বেসিক মডিউলের ক্লাস, অ্যাডভান্স মডিউলের ক্লাস করলে হোপফুলি আরো এনজয় করবেন। আর এনজয়মেন্টের থেকে বড় বিষয় কার্যকারিতা। হোপফুলি আপনার লেখার মান ইমপ্রুভ হবে এবং আপনি আগামী কোনো একটা রিটেন পরীক্ষায় বসলে একটা ভালো পরীক্ষা দেবেন। স্পেশালি 46 বিসিএস রিটেন এক্সাম মানে যারা দিতে যাচ্ছেন, প্রার্থী যারা আছেন, আমাদের অ্যাডভান্স মডিউলের ক্লাসগুলো এবং বেসিক মডিউলের ক্লাসগুলো মানে ইউ কান্ট ইভেন ইমাজিন এটা আপনাকে কতটুকু সার্ভ করবে, ক্যাটার করবে। সেম থিং গোস ফর ব্যাংক জব এনথুজিয়াস্ট অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।